হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য মানি মাস্টারি কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বলবো আপনার লাইফের অন্যতম একটা গ্রেট ডিসিশন আপনি নিয়েছেন এই কোর্সে জয়েন করা। কারণ টনি রবিন্স যেটা শেয়ার করেছেন আমরা জানি যে ডিসিশন শেপ ডেস্টিনি, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত আমাদের লাইফের ডেস্টিনিকে চেঞ্জ করে দেয়। সো আপনি ওয়েলথ ক্রিয়েশনে যদি মাস্টার হতে চান তাহলে দুইটা ডিসিশন আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট। আমি বলবো এর প্রথম ডিসিশনটা আপনি অলরেডি নিয়ে ফেলেছেন, অর্থাৎ আপনি দ্য মানি মাস্টারি কোর্সে জয়েন করেছেন। এখন দ্বিতীয় সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কোর্সে জয়েন করলেন, এই কোর্সের ম্যাটেরিয়ালগুলো খুব দারুণভাবে অধ্যয়ন করা এবং এইটা নিয়ে একটা প্রপার প্ল্যান বানিয়ে সেটাকে ফলো করা, দ্যাটস ইট। তাহলে আপনি একটা ওয়েলথ ক্রিয়েশনের মাস্টারি, একটা মানি মাস্টারি আপনি অর্জন করবেন। এই কোর্সটাকে আপনি তিনভাবে এনজয় করতে পারেন। নাম্বার ওয়ান, এটাকে আপনি ফিল করতে পারেন ইটস এ লার্নিং জার্নি, অর্থাৎ কোর্সের ম্যাটেরিয়ালগুলো আপনি পড়বেন, কোর্সের ক্লাসগুলো আপনি শুনবেন, দ্যাটস ইট, এখানেই শেষ। কিছু নতুন নলেজ, কিছু টপিক আপনার মাথায় রয়ে গেল। কারণ আমরা যেটা জানি নলেজ ইজ পাওয়ার, কিন্তু আপনি যদি নলেজকে অ্যাপ্লাই না করেন এটা আসলে কখনো পাওয়ার হবে না। সো আপনি লার্নিংয়ে আসলে রেখে দিলে জিনিসটা আপনার জন্য কাজ করবে না। সেকেন্ড, আপনি যেই জিনিসটা করতে পারেন সেটা হলো স্টাডি। তার মানে কি, আপনি লার্নিং জার্নিটা প্রপারলি কমপ্লিট করার পরে এইটাকে আপনার লাইফে অ্যাপ্লাই করা। যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন এটা আসলে দারুণভাবে আপনার লাইফের মানি ম্যানেজমেন্টকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। থার্ড ওয়ান যেটা, সেটা হলো মাস্টারি। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এই কোর্সের নামটাই দিয়েছি দ্য মানি মাস্টারি। আমি এক্সপেক্ট করব আপনি যাতে এই কোর্সের মাধ্যমে মানি মাস্টার হতে পারেন। সেটা কিভাবে হবেন? প্রথমত আপনি লার্নিংটা খুব দারুণভাবে কমপ্লিট করলেন। এই কোর্সটাকে আমরা গতানুগতিক ধারায় আমরা কিন্তু রেগুলার বিভিন্ন সেশনে জয়েন করি, কোর্স করি, বিভিন্ন ইভেন্টে যাই, কিন্তু এগুলো শুনে আমরা লার্নিং পর্যন্তই রেখে দিই বা স্টাডি পর্যন্ত রেখে দিই। আমি বলছি মাস্টারি কীভাবে হবেন, আপনি লার্নিং করবেন, এটাকে অ্যাপ্লাই করবেন লাইফে, দেন এটা নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে আপনি জানার চেষ্টা করবেন। কারণ দেখেন, আপনি যদি মানি মাস্টার হতে পারেন আপনি আপনার লাইফের মাস্টার হয়ে যাবেন। কারণ আমাদের পুরো লাইফটা কিন্তু নিয়ন্ত্রণ করে আসলে মানি। আপনি দেখেন আপনার লাইফের এমন একটা মুহূর্ত আপনি চলতে পারবেন না মানি ছাড়া। ইভেন আপনি যে এই কোর্সে জয়েন করেছেন, আপনি যে এনজয় করবেন এই লার্নিং জার্নিটা, সেটাও কিন্তু আপনার একটাকে মানি স্পেন্ড করে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে আসতে হয়েছে। সো আমি যেটা রিকোয়েস্ট করব, এই কোর্সটাকে সাকসেসফুল করার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাট আপনার জায়গা থেকে একটা স্ট্রং কমিটমেন্ট লাগবে, যেই কমিটমেন্টটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে। জিম রন খুব পাওয়ারফুলভাবে একটা দারুণ কথা শেয়ার করেছিলেন, সেটা হচ্ছে ইউর কমিটমেন্ট মাস্ট বি ইকুয়াল টু ইউর গোল। আপনি যেই গোলে পৌঁছাতে চান আপনার কমিটমেন্টটা যাতে সেই লেভেলের হয়। আপনার গোল যদি হায়ার লেভেল হয় তাহলে আপনার কমিটমেন্ট লেভেলটাকেও অনেক হায়ার লেভেলে আপনাকে নিতে হবে। সো আমি চাই আপনারা মানি মাস্টার হয়ে ওঠেন। সো চলুন আমরা মানি মাস্টারের একটা লার্নিং জার্নিতে চলে যাই। আমরা একটা লাইভ সেশন এনজয় করব, যেখানে প্রায় 1.5 শতাধিক কর্পোরেট লিডাররা ছিলেন, উদ্যোক্তারা ছিলেন এবং বিভিন্ন লেভেলের সাকসেসফুল মানুষ এসেছিলেন আমাদের ইভেন্টে তাদের মানি মাস্টারি জার্নিটা সাকসেস করার জন্য। সো আমরা লাইভ ইভেন্টটা এনজয় করি, দেন ইভেন্ট শেষে আমি আবার ফিরছি আপনাদের কাছে। থ্যাংক ইউ। তো আমাদের ব্রেন ডিসাইড করে। সো হিয়ার আর ফোর, এখন ব্রেন এটা মাস্টারি। আপনার এই ক্যাশ মেশিন টাকা প্রডিউস করবে না। আপনি যদি পুরনো বিলিফ আঁকড়ে ধরে থাকেন, পুরনো চিন্তা আঁকড়ে ধরে থাকেন, আপনি মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার ওল্ড ইউ। এইটাকে কনভার্ট করে নিউ ইউতে নিতে হবে। যখন এই ওল্ড ইউথকে আপনি নিউ ইউতে কনভার্ট করবেন তখন দেখবেন লাইফ অ্যাবান্ডান্স, লাইফ অফুরন্ত ব্লেসিংস ফল বানাই দিয়ে যাবে না। The hero that you have been waiting for is in your brain.
সো ইউ আর হিয়ার নাও মিনস আপনি আজকে এখানে আছেন, এর অর্থ হচ্ছে ইউ আর ইন দ্য টপ 1% অফ লার্নিং। কারণ যেহেতু এই টপিক নিয়ে আমাদের ইনডেপথ কোনো পড়াশোনা হয় নাই, দুঃখজনক হলেও সত্যি, আমরা হয়তো ইকোনমিক্স নিয়ে পড়ছি, আমরা হয়তো বিজনেস নিয়ে পড়ছি, বাট ওই জায়গাগুলোতেও এই টপিকটা খুব কমই কাভার করা হয়, এবং যতটুকু কাভার করা হয়েছে এইটা আসলে আজ থেকে 100 বছর আগের এডুকেশন। সো ওই জায়গা থেকে আজকে আমরা এই হলরুমে আছি মিনস হচ্ছে আমরা টপ 1%-এর মধ্যে চলে আসতেছি। আপনি এখানে আছেন, এটার মিনস হচ্ছে ইউ ওয়ান্না বি দ্য মাস্টার অফ মানি, নট দ্য স্লেভ। কারণ মানির একটা রুল আছে যে আপনি হয়তো এটার মাস্টার হতে পারবেন অথবা স্লেভ হবেন। হয় মানি আপনি নিজে পরিচালনা করবেন অথবা মানি আপনাকে পরিচালনা করবে। কে কাকে কন্ট্রোল করে এটা হচ্ছে ম্যাটার। সো আমরা যেহেতু মাস্টার হতে চাই, দ্যাট মিনস হচ্ছে আজকের পর থেকে মানিকে আমরা কন্ট্রোল করব, মানি আমাদের লাইফকে কন্ট্রোল করবে না। সো ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইউর অর্ডিনারি লাইফ। আপনারা এখানে এসেছেন, অবশ্যই আমি ফিল করি যে আপনার যে রেগুলার যে অর্ডিনারি লাইফ আছে এটা নিয়ে আপনি স্যাটিসফাই না। এই লাইফটাকে এই অর্ডিনারির সাথে আপনি একটা এক্সট্রা যোগ করতে চান। আই হোপ এই প্রোগ্রামটা আপনার এই অর্ডিনারি লাইফের সাথে একটা এক্সট্রা যোগ করতে সক্ষম হবে। সো ইউ নো দ্য ভ্যালু অফ নিউ স্কিলস। দেখেন আপনারা এখানে অনেকেই এসেছেন বিভিন্ন বয়সের, মানে অনেকে আমার বাবার বয়সেরও আছেন। এই জিনিসটা প্রমাণ করে যে আপনি বুঝতে পারছেন যে নতুন স্কিল জানাটা খুব প্রয়োজন। এখানে যারাই এসেছেন অলমোস্ট এভরিওয়ান যারা অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছেন, অনেক ডক্টর এসেছেন, ইঞ্জিনিয়ার এসেছেন, লয়ার এসেছেন, যেটা বলছি আমি ইউ হ্যাভ অলরেডি ব্রেক দ্য ইগো ব্যারিয়ার। আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা কাজ করে, এটা নট অনলি ফর মানি মাস্টারি, আমাদের লাইফের জন্য যখন যেই স্কিলসটা আসলে প্রয়োজন সেটা আমি মনে করি সবারই শিখে ফেলা উচিত। এই জায়গাতে যেই জায়গাটা বড় প্রবলেম করে সেটা হচ্ছে আমাদের একটা ইগো ব্যারিয়ার, যে আমি তো অলমোস্ট এভরিথিং জানি। বাট আমরা যদি নলেজ নিয়ে একটু ইন ডেপথ চিন্তা করি, নলেজের বলা হয় 3টে স্টেজ। স্টেজ নাম্বার 1 আমরা জানি, উই নো বা আই নো। স্টেজ নাম্বার 2 বলা হয় যে আমরা জানি না। বাট স্টেজ 3 নলেজের সর্বোচ্চ লেভেল যেটা, আই নো হোয়াট আই ডোন্ট নো। এবং আপনার সক্রেটিস বলেন, কনফুসিয়াস বলেন, সবাই এই ফিলোসফিতে একমত হয়েছেন যে আসলে আমাদেরকে এতটুকু জানতে হবে যে আমরা আসলে কতটুকু জানি না, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের লাইফটা। যেমন ধরেন একজন মানুষ যখন কোনো একটা সাবজেক্টে অনার্স করে, সে মনে করে মোটামুটি সাবজেক্ট সম্বন্ধে অনেক কিছু জানলাম। মাস্টার্স করার পরে সে চিন্তা করে আচ্ছা আমি তো আসলে অনেক কিছু জানি না। কোনো একটা সাবজেক্টে একজন লোক পিএইচডি করার অর্থ কিন্তু সে ওই সাবজেক্টে অনেক কিছু জানে না। পিএইচডি করার পরে সে বুঝতে পারে ওই সাবজেক্টে সে আসলে কত কিছু জানে না। সো আমাদের ওই লেভেলের নলেজ নিয়ে চিন্তা করতে হবে। সো আপনারা, আমি মনে করি সবাই সবার জন্য একটা চমৎকার করতালি দিতে পারেন যে আপনারা এই ব্যারিয়ারটা ভেঙে এই প্রোগ্রামে এসেছেন। তো আমি সবাইকে কংগ্রাচুলেট করি। দেন হোয়াট উইল উই লার্ন অ্যান্ড আর্ন টুডে? আমরা লার্নও করবো অ্যান্ড আর্নও করবো। লার্ন কী করবো? আমরা সিস্টেম জানবো, আমরা স্কিল জানবো, আমরা স্ট্র্যাটেজি জানবো। আর আর্ন করবো কি? ওয়েলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার একটা মাইন্ডসেট অ্যান্ড নিউ আইডেন্টিটি। আমাদের একটা রিচ আইডেন্টিটি আমরা আজকে এইখান থেকে নিয়ে যাব। দ্যাট মিনস আমরা সিস্টেম, স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজি যেমন লাগবে আমাদের, পাশাপাশি আমাদেরকে একটা ওয়েলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার একটা মাইন্ডসেট লাগবে। এইখানে দেখেন আমাদের এই লোগো বোর্ডের পাশে আমি একটা কথা বলেছি, হোয়াই চুজ বিটুইন হ্যাপিনেস অ্যান্ড মানি হোয়েন ইউ ক্যান হ্যাভ বোথ। আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমরা একটা খুব পপুলার টার্ম আমরা ইউজ করি যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট হু ক্যান? আমরা এইটা বলে দিচ্ছি যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট এভরি টাইম আমরা কিছু কিনতে গেলেই তো মানি লাগতেছে। আমরা সুন্দর জামা কাপড় পরেছি, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতেছি, যাই কিছু করতেছি সবই তো হ্যাপিনেস, নাকি? সো মানি ছাড়া কিভাবে হ্যাপিনেস পসিবল? তো আমরা দুইটাকে আলাদা করতেছি, হোয়ারেজ আবার আমাদের এভরি মোমেন্টে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হচ্ছে। সো আমি যেটা ফিল করি যে এই দুইটা জিনিসই লাগবে, ইট শুড বি ব্যালেন্সড। সো ওই ব্যালেন্স একটা লাইফ আমরা কিভাবে লিড করতে পারি সেই জায়গাটা আমরা দেখব। সো মিশন অফ দ্য সেশন, আমরা এই সেশন থেকে কি চাই? অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স। এটা হয়তো আজকেই হবে না, বাট আমরা প্রসেসটা জেনে গেলে থ্রু আউট দ্য লাইফ এই জিনিসটাকে আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো। সো আমি এত বকবক করছি এইখানে, আমি আসলে কে? আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি সবসময় এইভাবে আমার পরিচয় দেয়, আই এম ভেরি অর্ডিনারি পারসন উইথ এক্সট্রাঅর্ডিনারি ভিশন। আমি খুবই সাধারণ, একদম সাধারণ মানুষ, বাট আমার কিছু এক্সট্রা অর্ডিনারি ভিশন আছে, যেই ভিশনটা নিয়ে আমি আসলে কাজ করছি। ওই ভিশনের অংশ হিসেবেই আমি এই কোর্সগুলো বা এই ট্রেনিংগুলো, যেই জায়গাগুলোতে মনে হচ্ছে
কাজ করা দরকার মানুষের লাইফে, যে জিনিসগুলো খুবই এসেনশিয়াল, ওই টপিকগুলো নিয়ে আমি কাজ করছি। সো আম অ্যাওয়ার্ড উইনিং এন্টারপ্রেনিয়র। আমি উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছি জাতীয়। নাম্বার 1 আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা অনেকেই হয়তো জানেন, গত 1 বছর ধরে রকমারিতে এভরিডে নাম্বার 1 বেস্ট সেলার। সো অ্যান্ড আমার সুখের সমীকরণ পরের যে বইটা, ওইটাও কেরিয়ার অ্যান্ড আত্মোন্নয়ন ক্যাটাগরিতে, ওইটাও অলরেডি নাম্বার 2, ওটা 2 নাম্বার বেস্ট সেলার হিসেবে আছে। সো অলমোস্ট 4টা বইয়ের মধ্যে 2টাতেই বেস্ট সেলার হয়ে গেছে। আম সেভি মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। আমি মার্কেটিং স্ট্র্যাটেজি মেকিং নিয়ে কাজ করি বিভিন্ন কোম্পানির সাথে। আম দ্য গ্রোথ কনসালটেন্ট। আমি বিভিন্ন কোম্পানির যাদের গ্রোথটা আটকে যায়, কোম্পানি একটা লেভেল আসার পরে এরপরে অ্যাডভান্স লেভেলে যেতে পারছে না, সেইটা নিয়ে আমি কনসালটেন্সি করি। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল সার্টিফাইড হ্যাপিনেস কোচ ইন বাংলাদেশ। আমি হার্ভার্ড প্রফেসর ডক্টর তালবিন সাহারের অধীনে লাস্ট 4 ইয়ার্স মানে কি বলে ওনার ইন্টেন্সিভ কেয়ারে আছি। অ্যান্ড হচ্ছে আমি বাংলাদেশ থেকে প্রথম ইন্টারন্যাশনাল সার্টিফাইড হ্যাপিনেস কোচ হয়েছি। অ্যান্ড হ্যাপিনেস নিয়ে আমি হ্যাপিনেস স্টাডিজের উপরে ইউএসএ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, অর্থাৎ ওয়ার্ল্ডের এটা প্রথম মাস্টার ডিগ্রি। অ্যান্ড লাকিলি বাংলাদেশ থেকে আমি ওইখানকার একজন স্টুডেন্ট। সো অলসো আই ডু ইনভেস্ট ইন মেনি ভেঞ্চার্স। আমি বিভিন্ন ভেঞ্চার্সে ইনভেস্ট করি, ওই হিসেবে আমি একজন ইনভেস্টরও। সো আমার এই থ্রু আউট দ্য জার্নি আমি লাস্ট 16 ইয়ার্স বিজনেস করছি। এই 16 বছরের, হয়তো আমার বয়স অনুযায়ী 16 বছর শুনতে একটু বেশি মনে হবে, বাট আমি একদম আর্লি লাইফেই একটু যেহেতু শুরু করে দিয়েছিলাম ব্যবসা, যার কারণে অভিজ্ঞতাটা অনেক। সো ওই জায়গা থেকে আমি যেই ব্যাপারগুলো মনে হচ্ছে যে আমাদের জায়গা থেকে শেখা দরকার, বাট আমাদের দেশের শেখার কোনো ব্যবস্থা নাই। যেমন হ্যাপিনেসের উপরে বাংলাদেশে আমি প্রথম কোর্স লঞ্চ করি। আমাদের এইখানে ব্যাচ 3 আজকে আমরা ইয়েও দিব, লং কোর্স, যারা হ্যাপিনেস নিয়ে শেষ করেছে। মানি নিয়েও শুরু করলাম, এটাও বাংলাদেশে প্রথমই। সো দেখা যাক কত দূর যেতে পারে। এই ছোট্ট পরিচয়, বাকিটা ইনশাল্লাহ গল্পে গল্পে আমরা জেনে যাব। আমার এই বইগুলো বের হয়েছে, এই যে টুকটাক অ্যাওয়ার্ডের কিছু ছবি আছে। ব্র্যান্ডস উই ওয়ার্ক উইথ, আমি এবং আমার কোম্পানি মিলে এরকম মেজর কয়েকটা ব্র্যান্ডের এখানে লোগো দেওয়া আছে। আরও অনেক ব্র্যান্ড, 100+ ব্র্যান্ডের সাথে আমরা কন্টিনিউয়াস আসলে কাজ করছি। সো এইগুলো নিয়ে খুব বেশি কথা বলার দরকার নাই। সো আমি আসলে এক কথাই, যে এত আলোচনার মূল কথা আমি কি করি, ডেলিভারিং রেজাল্ট ড্রিভেন সলিউশন ফর ব্র্যান্ডস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস টু থ্রাইভ। আমি রেজাল্ট ড্রিভেন সলিউশন ডেভেলপ করি, যেই সলিউশনটা একটা ব্যক্তি এবং একটা ব্র্যান্ড, অর্থাৎ একটা বিজনেসকে সফল হতে, একটা জয়ী অবস্থানে যেতে হেল্প করে। আপনি দেখবেন যে একজন ঢাকায় বড় হয়েছে, তো ঢাকার কালচার, এইখানকার পরিবেশের কারণে সে আনফেয়ার একটা অ্যাডভান্টেজ পেয়েছে। আমি গ্রামে বড় হয়েছি, একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আমার লাইফে আমি পাইনি। এখন ওই আনফেয়ার অ্যাডভান্টেজ আমি কেন পেলাম না, এই অভিযোগ না দিয়ে আমি আমার স্কিল যদি ডেভেলপ করতাম, তাহলে কি আমিও ওই জায়গায় যেতে পারতাম, রাইট? সো আমরা সবসময় যেটা করে ব্লেমিং করি, যে ইয়েস অমুকে তো এই সুবিধা পাইছে বিদায় আজকে উনি অমুক হয়েছে, আমি পেলে আমি হইতাম না। এই কথা বললে কোনো লাভ নাই। এই কথা বললে কি আমার ওই অ্যাচিভমেন্টটা চলে আসবে আমার লাইফে? আসবে না। সো আমাদের লাইফে এরকম ডিফারেন্ট গেমে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়, যেখানে হয়তো কেউ একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, আমরা পাই না, বাট আমাদেরকে কিন্তু ওই, হয়তো আপনি ধরেন আমরা যখন ইউনিভার্সিটির এক্সাম দিয়েছি, কি হয়েছে, যে আপনি মেট্রিক ইন্টারমিডিয়েটে কত মার্ক পেয়েছেন সেটার জন্য একটা মার্কিং ছিল, দেন আবার ভর্তি পরীক্ষায় যেই মার্ক, দুইটাকে যোগ করে রেজাল্টটা হইতো, তাই না? সো আমরা যাদের মেট্রিক ইন্টারের রেজাল্ট একটু খারাপ ছিল, খারাপ মিস হচ্ছে তুলনামূলক পয়েন্ট আকারে নিলে হয়তো আমার 100তে হচ্ছে 80, আর ঢাকার একটা ফ্রেন্ড ওর হয়তো 85 হচ্ছে, তার মানে 5 মার্কও আমার কাছ থেকে আগায় আছে না? তাহলে আমার করণীয় কি? ওকে বিট করতে গেলে ভর্তি পরীক্ষায় আমার ওর কাছ থেকে অ্যাটলিস্ট 6 মার্ক বেশি পেতে হবে, রাইট? সো আমাদের ওই স্ট্র্যাটেজি ফলো করাটা বেটার, রেদার দেন আমি যদি বলি ও আমার থেকে কেন 5 আগায় থাকবে, এটা আনফেয়ার হবে না বললে হবে? তাহলে আমার প্রস্তুতি হবে যে আমি কিভাবে, ও আমার থেকে 5 আগায় আছে, ইটস ওকে, বাট এখন আমি কিভাবে 6 পাবো যাতে করে আমি ওকে বিট করতে পারি। ক্লিয়ার? সো আমাদের লাইফের প্ল্যানিংগুলো যদি এইভাবে আমরা নেই, তখন দেখবেন যে আসলে আমাদের কাউকে ব্লেম করতে হচ্ছে না। সো আমরা একটা থট এক্সপেরিমেন্ট দিয়ে একটু ভেতরের দিকে যাই। হাউ মেনি অফ ইউ বিলিভ আর্নিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন? রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ আর এগ্রি। কে কে বিশ্বাস করেন যে আর্নিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন?
কে কে একটু সবাই হাত তুলি যারা যারা বিলিভ করি যে আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে চান, আপনি ধনী হতে চান, তাহলে টাকা কামাইতে হবে না? এটা কে কে বিলিভ করি যে না টাকা কামাইতে হবে আসলে? বাট আমরা আজকে আর একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটা দেখার চেষ্টা করব। 1543 বিফোর, অর্থাৎ 1543 সালের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ, গবেষক, রিসার্চার, সায়েন্টিস্ট, সমস্ত রকমের মানুষ বিশ্বাস করতো আর্থ ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স। অর্থাৎ আজকে আমরা 2023 সালে আছি, অলমোস্ট 500 বছর আগে। সো আজ থেকে 500 বছর আগে যদি আমরা এই হলরুমে বসে, অর্থাৎ ধরেন 1542 সালে বসে যদি এই ট্রেনিংটা করতাম, তাহলে সবাই কি বলতাম এক বাক্যে? যে আর্থ ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স, অর্থাৎ পৃথিবী হচ্ছে এই ইউনিভার্সের কেন্দ্র, অর্থাৎ সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে। এটাই ছিল বিশ্বাস, তাই না? এবং এটা শুধু বিশ্বাস না, বই পুস্তক থেকে শুরু করে সব জায়গায় এটাই লেখা ছিল। যেই মানুষটা 1543 সালের এই গবেষণাটা পাবলিশ হওয়ার আগে মারা গেছে, সে কি জেনে মারা গেছে? যে পৃথিবী হচ্ছে কেন্দ্র, পুরো সৌরজগৎ এর পেছনে ঘুরতেছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। বাট এই জিনিসটা প্রথম যে চেঞ্জ করলেন কোপার্নিকাস, আমরা নাম জানি। কোপার্নিকাস কেম আউট উইথ দ্য নিউ বিলিভ সান ইজ দ্য সেন্টার, নট দ্য আর্থ। এবং মজার ব্যাপার হচ্ছে উনি 1530 সালে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছিলেন, কনফার্ম হয়ে গেছিলেন। বাট ওই সময় এই জিনিসটা এত স্টাবলিশ ছিল যে উনি এটা বলতে সাহস পায় নাই। এখন সবাই হয়তো ভাবছেন যে আমরা ক্লাস করতে আসছি মানি মাস্টার, এটা ভূগোলে চলে যাচ্ছি না, একটু রিলেশন আছে বিধায় আমি একটু টাচ করছি। সো পরে উনি মারা যাওয়ার জাস্ট কয়েক ঘন্টা আগে এটাকে পাবলিশ করে যায়। জাস্ট উনি মারা যাবে, এরপরে ওই যেই দিন এটা পাবলিশ হয় ওই কয়েক ঘন্টা পরে উনি মারা যায়। তার মানে এতটা ভীত ছিলেন এই জিনিসটা নিয়ে, যেটা পাবলিশ করলে একটা ট্রায়ালের সম্মুখীন উনি হবেন, যেহেতু একটা প্রতিষ্ঠিত ভিত্তি, সবার মাথায় এটা ফিক্সড, শত শত হাজার হাজার বছর ধরে মানুষ এটাই জেনে আসতেছে। সেই জায়গায় ডিফারেন্ট একটা কিছু বলা তো সহজ কথা না। সো আজকের পৃথিবীতে বিজ্ঞান এটা প্রুফ করেছে এবং আমরা এখন আবার পুরো জিনিসটা ক্লিয়ার যে হ্যাঁ আসলে সান ইজ দ্য সেন্টার, নট দ্য আর্থ। ঠিক একইভাবে আজকে আমি কোচ কাঞ্চন, নট কোপার্নিকাস, জাস্ট মজা করে দিয়েছি। আজকে আমি একটা নিউ বিলিভ আপনাদের মধ্যে দিতে চাই, থিঙ্কিং ইন ওয়েলথ। আমরা বলছিলাম আর্নিং, বাট আমি বলছি উল্টা কথা, স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। হচ্ছে বিষয়টা। সো ওই বিলিফটাকে আমরা চেঞ্জ করে আজকে একটা নতুন বিলিফ নিয়ে যাব, সেটা হচ্ছে স্পেন্ডিং মানি ইজ দ্য, এবং আমরা পুরো এই আগামী 2.5 ঘন্টা যত কথা বলবো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন একটু কনফিউজিং লাগতে পারে, বাট সিম্পলি যেহেতু এখানে স্লাইড চলে আসছে, আমরা একটু যদি আইডিয়া দিই, নট আর্নিং, স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। সো ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে স্পেন্ডিং নিয়ে আপনাকে বেশি ফোকাস হতে হবে। দেখেন খেয়াল করে, আজকে যদি আমরা ধনী গরিবের ডিফারেন্স করি, এই জায়গাতে জিনিসটা এমন হবে না যে একজন মানুষের ইনকাম অনেক বেশি। যেমন আমি খুবই একদম যদি পার্সোনালাইজড একটা এক্সাম্পল দিই, আমার ফ্যামিলির একদম আমার ফাদার ভার্সেস আমার ফাদার ইন ল। সো আমি প্র্যাকটিক্যালি কেন ছোটোবেলা থেকে আমি আমার বাবার লাইফ প্যাটার্নটা দেখে বড় হয়েছি, অ্যান্ড বিয়ের পরে আমার ফাদার ইন ল একটা দেখছি। সো এই দুইটা থেকে আমি যে জায়গাটা খুবই স্পষ্ট, আই হোপ আপনাদেরকে শেয়ার করলে আপনারা ক্লিয়ার হবেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন এবং খুবই সাধারণ আয়ের মানুষ। আমরা 3 ভাই, আমাদের 3টা ভাইকেই সে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে সক্ষম হয়েছে। আমার মেজু যে ও হচ্ছে এখন বিসিএস ক্যাডার, একটা কলেজের টিচার হিসেবে আছেন। আমার সবার ছোট যে ও জগন্নাথ থেকে অলরেডি বিবিএ করে এবার মাস্টার্স এমবিএ করতেছে, করাকালীন ও একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে অলরেডি যে কোনোভাবে জব ম্যানেজ করে ফেলছে। সো আমরা 3 জনই আমাদের লাইফে এস্টাবলিশ। সো আমার বাবা সারা জীবন এক ধরনের, আপনারা নিজেরাই জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শিক্ষকের বেতন কেমন হয় আর ফ্যামিলি লাইফস্টাইল। আর যেই সময়ের শিক্ষকের কথা বলছি ওই সময় এমন ছিল না ব্যাপারটা যে অনেক বেশি টিউশন করার সুযোগ আছে, কোচিং সেন্টার, ব্যাপারটা ওরকমও ছিল না। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি যে মানি ম্যানেজমেন্ট কত প্রকার, কি কি কাহাকে বলে, এইটা আমার ফ্যামিলি দারুণভাবে করেছে। এবং করে যেটা হয়েছে, আমার দাদার রেখে যাওয়া সম্পদের বাইরেও আমার বাবা তার জমানো টাকা দিয়ে সে
বাড়ি কিনেছে নিজের টাকায়, এবং বেশ বড় সড়োই বাড়ি, মানে আমাদের 3 ভাই থেকেও এখন বেশ বড় জায়গা থাকতেছে। অ্যান্ড তারা নিজেদের টাকায় হজ করে আসছে, ছেলেদের টাকায় না। এবং আমরা মোটামুটি ওই লেসনগুলো পাওয়ার কারণে আমার ছোট ভাই বাড়িতে বিল্ডিং টিল্ডিং করে ফেলছে। এই হচ্ছে একটা সিনারিও, লং স্টোরি শর্ট। দ্বিতীয় যে সিনারিওটা, আমার ফাদার ইন ল, উনি অলমোস্ট 25 ইয়ার্স মিডল ইস্টে ছিলেন, দেশের বাইরে। এবং ছিলেন বলতে ওইখানে কোনো জব করেননি, ওইখানে ওনার বিজনেস ছিল, পারফিউমের বিজনেস ছিল। সো আপনি বুঝতেছেন যে মিডল ইস্ট কান্ট্রিতে একটা পারফিউমের বিজনেস মানে সে কী পরিমাণ আর্ন করেছে, প্রচুর আর্নিং হয়েছে তার। এবং এই আর্নিং করা, এবং আমার শ্বশুরের হচ্ছে 3 মেয়ে, মানে ঠিক আমাদের অপোজিট। আমরা হচ্ছে 3 ভাই আর তারা হচ্ছে 3 বোন। সো আর্নিংয়ের জায়গায় চিন্তা করলে আমার ফাদারের তুলনায় আমার ফাদার ইন লয়ের আর্নিং অলমোস্ট 50 টাইমস বেটার। হোয়ারএজ উনি এখন দেশে চলে আসছেন, অ্যান্ড উনি এই টাকা, উনি যত টাকা আর্ন করেছেন একটা হেভি লাইফস্টাইলে তারা খরচ করছে পুরো ফ্যামিলি। মানে যেভাবে চলা যায় রাজকীয়ভাবে, 3 মেয়ে, মানে 2 হাত ভরে টাকা পেয়েছে এবং খরচ করেছে। ফাইনালি এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার শ্বশুরের তুলনায় আমার বাবার লাইফস্টাইল এখন অনেক ভালো। তার এখন বলা চলে তেমন কোনো আর্নিং নেই। অনেক বছর বিদেশে থাকলে যেটা হয়, দেশে আসে তারা খুব অ্যাডজাস্ট করতে পারে না, এবং ওই জমানো টাকা ভেঙে ভেঙে ব্যাংকে আছে। সে ব্যাংকে ইন্টারেস্ট এটা সেটা চিন্তা করে সে কোথাও ইনভেস্টও করতে রাজি না, সে ব্যাংকে যা আছে তুলে তুলে খাচ্ছে। সো একদিকে ইনফ্লেশনে তার মানি ভ্যালু কমতেছে, লাইফস্টাইল খরচ বাড়তেছে, এবং 3 মেয়ে যেহেতু, এইখানেও চিন্তা করে দেখেন। তো সব মিলিয়ে তাকে আমি যখন প্রথম বিয়ে করি, তাকে কিছু আমি এরকম অ্যাসেট প্ল্যানিং দেখিয়েছিলাম, কিছু জমি জমা দেখাইছিলাম। আজকে ওগুলো প্রায় 10-15 গুণ বেড়ে গেছে দাম। এখন যেই পরিমাণ দাম বাড়ছে, এখন সে কিনতে ইচ্ছুক, বাট এখন তার যে পরিমাণ ক্যাশ আছে, এই দিয়ে যদি সে একটা বড় জমি টমি কিনতে যায়, তার পক্ষে আসলে রানিং যে চলার খরচটা, এটা মেনটেন কঠিন হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো আর্নিংটা যদি মেইন হতো, পৃথিবীতে বহু মানুষ ভালো আর্নিংয়ের পরেও আর্থিক অভাবে সুইসাইড করেছে, এরকম অনেক রেকর্ড আছে। ইভেন শুধু তো বাংলাদেশে না, ইন্টারন্যাশনালেও যদি যান, আপনার বিশ্ববিখ্যাত একজন গায়িকা ছিলেন রিহানা নামে। সো উনি দেউলিয়া হওয়ার উপক্রম হয়, এবং বিভিন্ন মামলা মোকদ্দমার সম্মুখীন হওয়ার পরে উনি ওনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে সে মানে তার নামে মামলা দিয়ে দেয়, এবং কোর্টে মামলা লড়ার পর তার ফিনান্সিয়াল অ্যাডভাইজার একটা জিনিসই বলেন যে আপনি কি এটা বোঝেন না যে আপনি টাকা দিয়ে কোনো একটা কিছু কিনছেন মানে আপনার টাকা ধ্বংস হচ্ছে। স্পেন্ডিংটা হচ্ছে ম্যাটার। কেন ম্যাটার? আপনি খেয়াল করে দেখেন, আপনি আর্নিং করতে চাইলে সর্বোচ্চ কয়টা জায়গা থেকে আর্ন করতে পারবেন? আপনি একটা চাকরি করছেন, পাশাপাশি পার্ট টাইম আরেকটা চাকরি নিলেন, এরপরে পার্ট টাইম ছোটোখাটো একটা অনলাইন ব্যবসা করলেন আপনি আর আপনার স্পাউস মিলে। 3টা জায়গা হলো আর্নিং। কিছু জায়গা হয়তো ইনভেস্ট করলে এফডিআর করে কিছু আর্নিং, সব মিলে হয়তো 5টা জায়গা থেকে আপনার আর্নিং আসতেছে। হোয়ারএজ আপনার স্পেন্ডিং কত জায়গায় আপনি চিন্তা করে দেখেন। পুরো পৃথিবীর যেই ফিনান্সিয়াল সিস্টেম বা মনিটারি সিস্টেম, আমরা একটু পরে আর আসবো এটার হিস্ট্রিটা, যেটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চা শিশুকেও শেখানো দরকার। মনিটারি সিস্টেমটা পুরো পৃথিবী বসে আছে আপনার আমার পকেট থেকে টাকা নেওয়ার জন্য, আর কিচ্ছু না। সারা পৃথিবীর মার্কেটিং, সারা পৃথিবীর অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সব কিছু মিলে গবেষণা করে একটা দিকেই ফোকাস, কিভাবে আপনার আমার পকেট থেকে টাকা বের করা হবে। বিষয়টা ক্লিয়ার? সো আপনি যদি স্পেন্ডিংটা ঠিক করতে না পারেন, যত টাকাই আর্ন করেন দেখবেন যে আর্ন একইভাবে। আমি আমার 5টা মামা, এর মধ্যে আমার বড় মামা ছিল আমাদের ফ্যামিলির সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী না, মানে ঢাকায় যে কেউ আসলে তার বাসায় বিশাল বাসা নিয়ে সে থাকতো, এবং অনেক টাকা সে আর্ন করতো এভরি মান্থে। হেভি লাইফস্টাইল, ওই যে সেম এজ আমার শ্বশুরের মতো তার ফ্যামিলির। এবং দুঃখজনক হলেও সত্য, আমার মামা মারা গেছেন, অ্যান্ড হচ্ছে তার ফ্যামিলি এখন ভাড়া বাসায় থাকেন। তাদের বাড়িটারি সব অ্যাসেট যা ছিল সব বিক্রি করে এখন তারা, কারণ অতিরিক্ত টাকাকে প্রপারলি ম্যানেজ করতে না পারায় তার ছেলে মেয়ে ওইভাবে ভালো জায়গায় যেতে পারেনি, ভালো এডুকেশন, ভালো পড়াশোনা করতে পারেনি। পুরো ফ্যামিলিটা এখন স্ট্রাগল করছে, এবং এই স্ট্রাগলের পিছনে সর্বশেষ পেরেকটা তারা যেভাবে মেরেছে সেটা হচ্ছে 2 মেয়ের বিয়ে দিতে গিয়ে, যেহেতু তারা খরচের হাত, এখন সোসাইটিতে তাদের এই একটা লেভেল তৈরি হয়ে গেছে, একটা স্ট্যাটাস নামে, ওই লেভেলটা ধরে রাখতে গিয়ে 2 মেয়ের বিয়েতে হিউজ পরিমাণে খরচ করে, এবং সর্বশেষ মেয়ের বিয়েতে সে বাড়ি বন্ধক রেখেছিল, ওই বাড়ি আর ছাড়াতে পারেনি, বিধায় তার বাড়ি ছেড়ে এখন ভাড়া থাকতেছে।
সো আমি 3টা কেস বললাম, একদম আমার ফ্যামিলি, আমার বাবা, আমার শ্বশুর অ্যান্ড আমার বড় মামা। প্রত্যেকেরই প্রবলেম কোথায় দেখেন, ইনকাম না। দেখেন আমার বাবার ইনকাম সবচেয়ে কম ছিল, সে তার ছেলেদের সবচেয়ে ভালো মানুষ করেছে, অ্যান্ড ফিনান্সিয়ালি সে নিজের টাকা এখন সলভেন্ট, ভালো চলতেছে। আমরা যা টাকা দিই এগুলো সে ব্যাংকে জমায় রাখে, মাদ্রাসায় সেই নানান জায়গায় দান করে, ঘুরে বেড়ায়, খুবই একটা চিল লাইফ সে লিড করে। হোয়ারেস আমার মামা, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুন, মারা গেছে, তার ফ্যামিলি হেভিলি স্ট্রাগল করছে। তো দেখেন, স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার। আমরা যদি মার্কেটিং এর ইনডেপথ একটু জানার চেষ্টা করি, মার্কেটিংটা যেভাবে ইভলভিং হয়েছে, মার্কেটিং এর মূল সংজ্ঞাটা আমাদের জানা দরকার। অনেক ধরনের বই পুস্তকে বুকিশ কথাবার্তা আমরা পাবো, স্পেসিফিক যেই জায়গাটায় মার্কেটিং কাজ করে। আমি যেহেতু নিজেও একজন মার্কেটার, সো মার্কেটিং এর মূল কথা হচ্ছে কাস্টমারের ডিসিশন নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যেই ডিসিশন নিতে চাচ্ছেন না, ওই ডিসিশন মার্কেটিং আপনাকে দিয়ে নেওয়া হবে। আপনি যেই খরচ করতে চাচ্ছেন না, ওই খরচ মার্কেটিং আপনাকে দিয়ে করাবে। তার মানে খেয়াল করে দেখেন, টাকা আর্ন করবেন শুধু আপনি একা, আর সবাই মিলে আপনার পকেট থেকে টাকা নেওয়া নিয়ে কাজ করবে। তাহলে আপনি যদি এই জায়গায় প্রপার প্রোটেকশন না দিতে পারেন, আপনি যত টাকাই আর্ন করবেন, কখনোই আপনি ওয়েলথ ক্রিয়েশনে যেতে পারবেন না। দেখবেন সবসময় আপনার স্পেন্ডিং মোর দেন ইউর আর্নিং। কেন? কারণ ওই জায়গাতে আপনার প্রোটেকশন নাই, এটাই তো সেন্টার। এই সেন্টারটাকে যদি আপনি ঠিক না করতে পারেন, বাকি কোনো কিছু আপনার জন্য কাজ করবে না। আই হোপ ক্লিয়ার মেসেজটা। আমরা দেখেন মার্কেটিং এর সিম্পল কয়েকটা আমি এক্সাম্পল দিই, আপনারা জিনিসটা দারুণভাবে বুঝে যাবেন। সম্রাট আকবরের সময় আপনারা জানেন যে বাংলা মাস আমরা এখন কোন মাসে পালন করি? বাংলার শুরু পহেলা বৈশাখ, বৈশাখ মাসে। মজার পর হচ্ছে, যখন বাংলা সন আবিষ্কার হয়, তখন অগ্রহায়ণ ছিল বাংলা মাসের প্রথম মাস। তখন জমিদাররা যেটা চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, অগ্রহায়ণ মাসে কারো ফসলাদি থাকে না, মানুষের হাতে টাকা কম থাকে এক কথায়। তখন চিন্তা করলো, আরে টাকা কম থাকলে হাল কথা কিভাবে করব, কিভাবে তাদের কাছ থেকে টাকা নিব? এক কাজ করো, কোন মাসে সবচেয়ে বেশি টাকা আসে? বৈশাখ মাসে আসে। বাংলা মাসের প্রথম সন করা হলো কি? প্রথম মাস বৈশাখ, হালকাতা করা হয়। তার মানে জমিদার ওই সময় ওই প্ল্যান থেকে করে। ইটস এ মার্কেটিং ওয়ান কাইন্ড অফ। আপনি দেখবেন এখন এরকম একটা ট্রেডিশন, আমরা হয়তো রমজান মাসে পহেলা বৈশাখ পড়ছে বিদায় লাস্ট 2-3 বছর এই খরচটা আমাদের হচ্ছে না। ট্রেডিশনালি পহেলা বৈশাখের দিন আপনি যদি এই যে লাল পাড়ের শাড়ি বা বিভিন্ন পহেলা বৈশাখ কেন্দ্রিক কিছু কেনাকাটা আছে না, এটা আজ থেকে 20-30 বছর 50 বছর আগে ছিল না। জাস্ট বিকজ অফ মার্কেটিং এটা আমাদের এখন কেনা লাগে, এটা আমাদের এখন একটা নেসেসিটির পার্ট। সবাই বের হবে ওই দিন। আমি যদি একটা পাঞ্জাবি পরে, আমার ওয়াইফ সহ আমি যদি শাড়ি পরে বাচ্চাদের নিয়ে না বের হই, তাহলে আমার সমাজে মুখ দেখানো যাবে না। একইভাবে এরকম আপনি চিন্তা করে দেখেন, আপনারা খুব রিলেট করতে পারেন। ছোটবেলায় আমি যেটা দেখেছি যে বাচ্চা শিশুদের জন্মদিন পালন করা হইতো, রাইট কিনা? আর এখন জন্মদিন আমি দেখতাম যে যদি 5-6 বছর হয়ে গেছে কোনো বাচ্চার, তার জন্মদিন পালন করলে মানুষ হা হা করতো যে এত বড় বাচ্চারা আবার কি জন্মদিন পালন করে। আপনি খেয়াল করে দেখেন তো, এখন প্রত্যেক ঘরে ঘরে আমরা বার্থডে পালন করি, অ্যানিভার্সারি পালন করি। মানে মুদি দোকান যেই পরিমাণ, এখন পেস্ট্রি শপ ওই পরিমাণে, এরপর তো অনলাইনে আসেই। বার্থডে মানে এবার অফিসে একটা বার্থডে মানে একটা কেক নিয়ে আসতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আমি গভীরে যাব না কারণ এটা নিয়ে কথা বললে 3 ঘন্টা লাগবে, যে এইভাবে করে মার্কেটিং এমনভাবে পৃথিবীতে ডেভেলপ হয়েছে। আমি আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইতে এটা লিখেছি যে মার্কেটিং ইজ দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। তো পুরো পৃথিবীতে ছুরি ঘোরাচ্ছে এখন মার্কেটিং। তো আপনি কিভাবে পকেটে টাকা ধরে রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কাছ থেকে টাকা নেওয়ার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এটা সেটা ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস আছে। আপনি ধরেন আপনি সুপার শপে যাচ্ছেন, আপনি ভাবতেছেন যে আমি সিম্পল জাস্ট একটা অফার দিয়েছে, এই অফারের প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসব। আপনি নিজেকে একটু চিন্তা করে প্রশ্ন করে দেখেন তো, আপনি আসলে কি এটা পেরেছেন? আমার মনে আছে যে পলাশ ভাই, আমি একবার আমাদের মানে ওয়েট টিস্যু লাগবে না, আমরা জাস্ট ফেসে বাইরে একটু ঘোরাঘুরি হয়েছে, তো আশেপাশে কোনো দোকানপাট না, একটা সুপার শপ দেখে
আমরা চিন্তা করলাম যে জাস্ট টিস্যুটা নিয়ে বেরোয় আসবো। টিস্যু কিনতে গিয়ে আমরা অলমোস্ট 5-7 হাজার টাকার কেনাকাটা করে ফেলছি। ইম্পালসিভ বাইং, আমরা নিজেরাও জানি না। আপনারা জানেন সাইকোলজিতে একটা নতুন টার্ম এখন খুব পপুলার হচ্ছে, এটাকে বলা হচ্ছে চয়েস সাইকোলজি। এটার মানে হচ্ছে আপনি ভাবতেছেন যে আমি আমার লাইফে আমার ডিসিশনে সব করতেছি। নো, আপনি অন্য মানুষটার ডিসিশন তৈরি করে দিচ্ছে, আপনি ডিসিশনের ফাঁদে পা দিয়ে আপনি পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছেন। বোঝা গেছে? স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। আপনাকে এই জায়গায় আপনাকে প্রোটেকশন না দিলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে ওয়েলথি বানাবে। আপনাকে প্রত্যেকটা পারচেস করার আগে, টাকা খরচ করার আগে 10 বার ভাবার অভ্যাসটা তৈরি করতে হবে। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ ক্রিয়েশন। আদারওয়াইজ আপনি আজকে হয়তো আপনি নিজের সাথে মেলায় দেখেন, আপনার এক সময় হয়তো কি বলে একটা ছোট জব দিয়ে শুরু করেছিলেন, স্যালারি হয়তো 30,000 টাকা পেতেন, আজকে 1 লাখ টাকা পান, একই অবস্থা। চেঞ্জেস আছে কোনো? মনে হইতো যে না 30,000 আসি, বাড়লে না জানি কি করে ফেলবো। ঠিকই আপনার স্যালারি বাড়ার আগে আপনি খরচ বাড়ায় ফেলছেন। আমরা এইভাবেই কিন্তু চলি, এবং আমাদের এখন যে এই র্যাট রেসটার মধ্যে আমরা সবাই আছি, আমরা প্রত্যেকেই আরো বেশি ব্যয় করার জন্য আরো আয় করতে চাই। ইয়েস অর নো? আমাদের সবার মাথায় এটা সেট হয়ে গেছে যে কেন আরো আয় করব, কারণ আমি যাতে আরো বেশি ব্যয় করতে পারি। তাহলে আপনার যদি থট প্রসেসটা এরকম হয়, তাহলে আপনি আরো আয় করলে তো আরো ব্যয় করবেন। সো আপনি তো কখনোই একটা ওয়েলথি লাইফে যেতে পারবেন না। আপনি দেখেন আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা দাদা, তাদের লাইফ স্টাইলটা চিন্তা করে দেখেন। আমার বাবার হিস্ট্রি আমি বললাম, ওনার চেয়ে আমি 20 গুণ 100 গুণ ইনকাম করি, বাট আমি তার মতো পারতেছি না। কারণ আগের ব্যাপারটা এমন ছিল যে কেউ যদি 10 টাকা ইনকাম করতো, ওইখান থেকে আগে 2 টাকা সেভ করতো। আগে চিন্তা করতো কি, আগে সেভ করে নেই, তারপরে আমার খরচ। কারণ আমি দেখেছি যে কত কষ্ট করে আমাদের ফ্যামিলি ম্যানেজ হয়েছে, 3টা ভাইকে পড়াশোনা করা হয়েছে, বাট তারপরও তারা সেভিংস কখনো ছাড়ে নাই। আগে সেভিংস করে প্রয়োজনে কম খাবো, মাছ খাবো না, শুধু ডাল দিয়ে খাবো, শুধু শুধু শাক পাতা দিয়ে খাবো। এই যে যে ব্যালেন্সটা, আপনি বুকে হাত দিয়ে বলেন এই ব্যালেন্সটা আমাদের লাইফে এখন আছে কিনা? আমরা কনজিউমারিজমের একটা ফাঁদে পড়ে আছি, আমরা ব্র্যান্ডিং এর একটা ফাঁদে পড়ে আছি। আপনি চিন্তা করে দেখেন, আজকে আইফোন 14 প্রো ম্যাক্সটা কিনলেন, এইটা পরের বছরের মধ্যে এটা ব্যাকডেটেড, তখন আপনার কাছে মনে হচ্ছে আরে এটা আমার পকেটে থাকা, এটা চলে, কি লাভ এটা। এবং একটা সময় জিনিসটা এমন ছিল যে প্রোডাক্ট আমরা কিনতাম ডিউরেবিলিটি দেখে, এটার স্থায়িত্ব কত। এখন আমরা কি কিনি, প্রোডাক্ট এমনভাবে বানানো হয় যে দ্রুত, এটা একটা মোবাইল কিনলে 1 বছরের মধ্যে হয় সাউন্ডে প্রবলেম অথবা স্ক্রিন কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হয়ে যায়, যাতে আপনি আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে আরেকটা কিনে ফেলি, এই যে টাকাটা বের হয়ে গেল। কিন্তু এইভাবে আপনি আগে এই প্রোটেকশনটা তৈরি করেন। নাম্বার 1 আজকের লেসন যেটা, আপনার স্পেন্ডিংয়ে আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করেন যে আমার এই জায়গায় একটা প্রোটেকশন ফার্স্ট, দিস ইজ দ্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না করে আপনি যত বড় বিল্ডিং বানান, এই বিল্ডিং ধসে পড়ে যাবে। কারণ আপনার টাকা আছে মানে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে খরচ করো। আর খরচ, আপনার হাত থেকে টাকা নেওয়ার জন্য হাজারো ব্যবসা প্রতিষ্ঠান, হাজারো ব্র্যান্ড, হাজারো সিস্টেম ফাঁদ তৈরি করে রাখছে। আপনি ইনকাম করতেছেন একা, আর আপনার টাকা নেওয়ার জন্য এরকম 1000 মানুষ বিভিন্ন প্রসেসে রেডি হয়ে আছে। তো এই জায়গায় মাইন্ডসেটটা ডেভেলপ করা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি আমার কিভাবে এই জায়গায় বাউন্ডারি দিব যে আমার হাত থেকে যাতে ইম্পালসিভ মন চাইছে ইয়েতে। আপনি দেখেন সুপার শপে যখন যান, এই পুরাটা সুপার শপ সাইকোলজিক্যালি ডিজাইন করা যাতে আপনার পকেট থেকে বেশি টাকা খরচ হয়। আপনি দেখবেন যে সুপার শপ থেকে যখন বেরোচ্ছেন, বিল কাউন্টারে ছোট ছোট জিনিস দেওয়া থাকে, আপনি ভাবতেছেন এমনি জাস্ট ডেকোরেশন করে রাখছেন। নো, এটা সাইকোলজিক্যালি ডেভেলপ করা। কারণ আমরা যখন ওইখানে লাইনে দাঁড়ায় থাকি, আচ্ছা ঠিক আছে একটা চকলেট বাচ্চার জন্য নিয়ে নিই, ও আচ্ছা একটা টিকট্যাক নিয়ে নিই, এগুলাতে আমরা মার্কেটিংয়ে ভাষায় বলি প্রফিট ম্যাক্সিমাইজার। বোঝা গেছে বিষয়টা? এইভাবে আপনি খেয়াল করবেন অপ্রয়োজনীয় কোনো জিনিস যাতে আমরা না কিনি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, যে আজকে আমরা একটা নতুন ডাইমেনশন চিন্তা করলাম। এতদিন ডাইমেনশন ছিল যে আমাকে বেশি টাকা আর্ন করতে হবে ধনী হইতে গেলে, আজকে দেখতেছি যে আমার স্পেন্ডিং, ইভেন আপনি যে ইনভেস্টের কথা বলেন, ইনভেস্ট ইটসেলফ তো একটা স্পেন্ডিং।
সো এটাই সেন্টার। আপনি আর্ন করলেন, কিন্তু সেন্টার তো স্পেন্ড। আপনি আর্ন করা টাকা কি করছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু ওয়েলদি হবেন। আমার শ্বশুর আর্ন করা টাকা লাইফস্টাইলে খরচ করছে, আমার বাবা আর্ন করা টাকা সেভ করছে, তার ছেলেদের স্কিল ডেভেলপমেন্টে খরচ করছে। সো এই লাইফটা সে এখন এনজয় করছে, আর সে যেটা করছে ওইটাও সে এনজয় করছে। সো আপনি যাই করেন আপনার লাইফ আপনি এনজয় করবেন। সো আপনারা এই ট্রেনিংটা আসছেন, আমি মনে করি যে ইউ আর দ্য লাকিয়েস্ট। সো গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে ইউ আর অলরেডি ওয়েলদি, জাস্ট বিকজ অফ মাইন্ডসেট আমরা মনে করি আমরা পুয়ার। সো এটা কিভাবে ওয়েলদি আমরা বলবো। আমরা ওয়েলথি, বাট ইউ নেভার ফিল ওয়েলদি বিকজ আমরা প্রচুর স্পেন্ড করি, এবং স্পেন্ড করতে আমাদের ভালো লাগে। আমরা মনে করি টাকা খরচ করতে পারলেই মনে হয় সফলতা। সো প্রথমত যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে ডোন্ট স্পেন্ড স্টুপিড মানি। বাট হাউ? এই হাউটা আমরা শিখবো। মেক এ লিস্ট বিফোর বাইং এনিথিং। সুপার শপে যাচ্ছেন, বাজার যেখানে করেন, নো ম্যাটার, আপনি লিস্ট করে নিয়ে যাবেন, লিস্টের বাইরে একটা জিনিসও কিনবেন না। এই কমিটমেন্টগুলো আপনার নিজের মধ্যে তৈরি করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই যে আমি লিস্ট করে নিয়ে গেছি এটা এটা এই 10টা জিনিস, 11 নাম্বার কোনো জিনিস আমি কিনবো না। কারণ আপনি যখন কিনতে যাবেন হাজারো রকমের সিস্টেম জিনিসপত্র দিয়ে রাখছে, আপনার মনে হবে ও আচ্ছা এটা নিয়ে নিই। একটু এই অভ্যাসটা বাদ দেন, দেখবেন যে আপনার মান্থলি অনেক টাকা বেঁচে যাচ্ছে, যে না এটা নিয়ে নিবো কেন, আমার লিস্টে তো নাই। দরকার হইলে এটা কিনবো, বাট নেক্সট যেদিন আসবো ওই লিস্ট এটাকে রাখবো। বোঝা গেছে? কিন্তু এই লিস্টের বাইরে আমি যাব না। এই কমিটমেন্টটাকে আমরা পারবো নিজেরা তৈরি করতে, তাহলে এই ট্রেনিংটা সাকসেসফুল হবে। আদারওয়াইজ এগুলো শুনে যাব আমরা, পরে আমাদের লাইফে এগুলো কাজে লাগবে না। তারপর ডোন্ট বাই আনলিস্টেড থিং, যেটা আমরা বলছিলাম ইম্পালসিভলি। ওই যে আমরা টিস্যু কিনতে গিয়ে 5,000 টাকা খরচ করে বসে আছি, মানে এটা আমিও করেছি। আমি প্রচুর টাকা আর্ন করেছি লাইফে, প্রচুর টাকা। বিলিভ মি অর নট, আমি কেন এই ট্রেনিং করাচ্ছি, আমি এত টাকা আর্ন করে আমি নিজেও কিন্তু রাখতে পারি না। এখন আমি যেইভাবে ম্যাচিউর, এই ব্যাপারগুলো ক্লিয়ার, টাকা দিয়ে কিভাবে কেমনি কি করা যায় এইটা এখন বুঝে গেছি। আমিও তো বুঝতাম না, কে বুঝাইছে এই সিস্টেমে? আপনারা যেই দেশে বড় হয়েছেন আমিও সেইখানে, আমাকে কেউ শিখায় না এইগুলা। বিধায় আমি ইম্পালসিভলি যা মন চাইছে কিনছি, কিনতে পারলেই মনে হয়েছে যে আমি রাজা। বাট আজকে দেখতেছি যে না, কিনতে পারলে আমি রাজা না, তো না কিনতে পারলে আমি রাজা। সো দেন 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ইউজেস ক্যাশ নট কার্ড অর এমএফসি। এটা খুবই ডেঞ্জারাস জিনিস। দেখেন আমাদের এখন স্যালারি কিসে আসে? ব্যাংক অ্যাকাউন্টে আসে, বিকাশে আসে, সমস্ত লেনদেন জাস্ট 2টা ক্লিক করলে টাকাটা আপনার পকেট থেকে চলে যায়। দেখেন টাকা নেওয়ার রাস্তাটা কত সহজ। আপনার পকেটে এই টাকাটা আনতে কি খবর হয় এটা আপনি জানেন না? তো দেখেন আপনার থেকে নেওয়ার রাস্তা খুব সহজ না? 2টা ক্লিক, অনলাইনে একটা শপে ঢুকলেন, ক্লিক করলেন, এসএসএল কমার্সের মধ্য দিয়ে আপনার বিকাশ থেকে ব্যাংক থেকে টপাটপ টাকা বের হয়ে যাচ্ছে। এজন্য এইটাকে প্রোটেক্ট করার পলিসি হচ্ছে ক্যাশটাকে ইউজ করবেন। দেখেন ক্যাশ আপনি 5,000 টাকা খরচ করতে আপনার বাঁধবে, 10 বার ভাববেন আচ্ছা টাকাটা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যখন ক্লিক করেন 5 না 10,000 গেল, আপনার মাথায় কিন্তু কাজ করে না। খেয়াল করে দেখেন, এটা আপনার মিলান। এজন্য সব সময় টাকা বিকাশে যদি 2% চার্জও যায়, ক্যাশ করে ফেলবেন। ওই 2%-এর দর মানে ভয়ে আপনি পুরো টাকা খরচ করে ফেলতেছেন। এখন সিস্টেম কি হয়েছে যে একটা মেসেজ আসে, টাকা আসছে, আরেকটা মেসেজে টাকা চলে যায়। এই জায়গাটাতে আমাদের টাকাগুলো আমরা ক্যাশ চেষ্টা করব বেশি রাখার। কেন ক্যাশ করবো, আরো ডিটেইল মজার মজার ইনফরমেশন আছে। ডোন্ট ইউজ ক্রেডিট মানি টু পারচেস। আপনি যেটা অ্যাফোর্ড করেন না, যেই টাকা ফিউচারে কামাবেন, মানে আমি 10 বছর পর কামাবো, ওই টাকা আজকে খরচ করার কোনো মানি হয় না। 10 বছর পর কামাইতে পারবো কিনা এর কোনো ভরসা নাই। আমি আজকে যতটুকু আছে ততটুকু খরচ করব। আমরা ডিটেলে যাব যে এইটা আমাদেরকে কতটুকু সেভ করতে পারে। সো এইখানে আমরা খুবই একটা মজার এখন একটা জার্নিতে ঢুকবো। একটা
ব্রিফ হিস্ট্রি অফ কারেন্ট মনিটারি সিস্টেম, এবং এটা খুবই কন্ট্রোভার্সিয়াল মনে হইতে পারে, বাট ইটস ট্রু। সো অল অফ ইউর ফিনান্সিয়াল ডিসিশন আর এফেক্টেড বাই আওয়ার কারেন্ট মনিটারি সিস্টেম। সো আমাদের লাইফের যে দুর্গতি, অভাব, আর্থিক অনটন, নানান রকমের টেনশন, এর অন্যতম কারণ কিন্তু মনিটারি সিস্টেম, এবং এটা আমাদের জানা দরকার, যেটা আমাদেরকে কেউ জানাচ্ছে না। আমাদের অর্থনীতির বই পুস্তকে এগুলো বলে নাই। আমরা ব্যাংকিং নিয়ে পড়ছি, অর্থনীতি পড়েছি, বাট এইগুলো আমাদের সাথে শেয়ার করা হয় না। সো এইটা নিয়ে বিখ্যাত হেনরি ফোর্ডের নাম আপনারা সবাই জানেন, ফোর্ড গাড়ির মালিক এবং ওয়ার্ল্ডের প্রথম 5 জন বিলিয়নিয়ারের একজন। উনি একটা মারাত্মক কথা বলেছেন, খেয়াল করে দেখেন। ইট ইজ ওয়েল এনাফ দ্যাট পিপল অফ দ্য নেশন ডু নট আন্ডারস্ট্যান্ড আওয়ার ব্যাংকিং অ্যান্ড মনিটারি সিস্টেম। তারপর বলেছে, ফর ইফ দে ডিড আই বিলিভ দেয়ার উড বি রেভলিউশন বিফোর টুমোরো মর্নিং। আপনি চিন্তা করে দেখেন কি পাওয়ারফুল কথা বলছে, যে মানুষ ব্যাংকিং কিভাবে কাজ করে, মনিটারি সিস্টেম কিভাবে কাজ করে এটা সম্বন্ধে জানে না। যদি জানতো তাহলে আগামীকাল সকাল হওয়ার আগে গণবিপ্লব শুরু হয়ে যেত পৃথিবীতে, এবং আজকে আমরা সেই জিনিসটা জানবো। সো আমরা গণবিপ্লবে জানবো না, আমরা যাব না জেনে, আমরা জাস্ট আমাদের লাইফে কাজে লাগাবো। রেডি সবাই? ইটস এ ট্রিমেন্ডাস জার্নি। এখন আমরা যেই টপিকটায় ঢুকবো খুব মনোযোগ দিয়ে, এটা হলো ফাউন্ডেশন আপনার এটার। সো আমরা একটু বুকিশ কথাবার্তা, হোয়াট ইজ মানি, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মেজার অফ ভ্যালু, মানি নিয়ে কথা। ওর যদি একটু জিনিসটা না জানি, মানি জিনিসটা কিভাবে কাজ করে, হোয়েন দেয়ার ইজ এক্সচেঞ্জ বিটুইন মানি অ্যান্ড আইটেমে, অর্থাৎ আপনি টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছেন, ওইখানে মানিটা কি হিসেবে কাজ করতেছে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আর যখন দুইটা জিনিস, যে ঠিক আছে আমার ল্যাপটপের বিনিময়ে আপনার মোবাইলটা আপনি আমাকে দিচ্ছেন, ওইখানে মেজার অফ ভ্যালু হিসেবে কাজ করে, যে আমার ল্যাপটপের ভ্যালুটা কত, আপনার মোবাইলের ভ্যালু কত, দুইটার ভ্যালু যদি ঠিকঠাক হয় আমরা হয়তো এক্সচেঞ্জ করি। ক্লিয়ার? সিম্পল, এটাই হচ্ছে মানি। আর ভিতরে যাওয়া দরকার। অবজেক্টিভ, মানি কেন দরকার? টু ফ্যাসিলিটেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, মানি ইজ লাইফ ব্লাড অ্যান্ড পাওয়ার। দেখেন আপনারা এই ট্রেনিংটা এসেছেন, ইটস এ সার্ভিস। এই সার্ভিসটা নিতে আপনাকে একটা মানি পে করা লাগছে। আপনি যে কোনো কিছুই করতে চান, এটার জন্য আপনার টাকা লাগবে, আর এটা একটা লাইফ ব্লাড অ্যান্ড হচ্ছে পাওয়ার। মানি ইজ পাওয়ার, এগুলো আমরা সবাই জানি। সো যাব না। এবার আসেন, টাকা কত প্রকার, কি কি। আপনি বলবেন এটা আমি জানি না, কি করবো, আমার কি এক্সামে আসবে? এটা খুবই জরুরি। আমরা জানি না এই ব্যাপারগুলো। আমরা যেটা জানি, ভুল জিনিসগুলো আমরা নর্মালি জানি। সো টাইপস অফ মানি, পৃথিবীতে এ পর্যন্ত 4 ধরনের টাকা পয়সা আসছে। ওই 4টা নিয়ে আমরা একটু জানবো। প্রথমত কমোডিটি মানি, ফিয়াট মানি, ক্রেডিট মানি অ্যান্ড সিম্বলিক মানি। সো কমোডিটি মানি কোনটা? মানি উইথ ইনট্রানজিক ভ্যালু লাইক গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ পৃথিবীতে যখন এই প্রিন্টেড টাকা পয়সা আসে নাই, তখন মূলত ছিল এরকম গোল্ড মানি অ্যান্ড সিলভার মানি। কীরকম? স্বর্ণর বিনিময়ে জিনিসপত্র লেনদেন হইতো, মানে ওই স্বর্ণ এবং সিলভার, এটাই ছিল মূলত টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে কমোডিটি মানি। দেন সিম্বলিক মানি। কমোডিটি মানির পরে যেটা প্রবলেম দেখা দিল ওই মানিতে, যে স্বর্ণ ক্যারি করতে গিয়ে ঝামেলা হয়, এগুলো চুরিদারি হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন অনেক বড় কিছু কিনতে যাচ্ছেন, অনেক পরিমাণে স্বর্ণ ক্যারি করা ঝামেলা। এই ঝামেলা সলভ করার জন্য চিন্তা করলো যে না, আমরা স্বর্ণ ক্যারি করব না, স্বর্ণ ব্যাকএন্ডে থাকবে, জমা থাকবে। স্বর্ণকারের কাছে জমা থাকবে, সে আমাদেরকে একটা রিসিট দিবে, রিসিট, যে এত পরিমাণে 500টি স্বর্ণ মুদ্রা লেখা থাকবে রিসিটে। ওই রিসিট দিয়ে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি যা যা করতে পারতাম তা করতে পারবো। এটা হচ্ছে সিম্বলিক মানি। ক্লিয়ার সবাই? কেউ এই কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আমাদেরকে বুঝতে হবে। দেন আমরা না হলে পরের স্লাইডগুলো বা পরের আলোচনাগুলো বুঝতে ঝামেলা হবে। পেপার নোট ব্যাকড বাই গোল্ড, এবং আমরা এই পর্যন্তই জানি সবাই, বই পুস্তকে আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের ব্যাংকিং ছিল, ওইখানে আমরা এটা পড়ে আসছি, এবং এখন পর্যন্ত আমরা সবাই তো এটাই জানি নাকি, যে স্বর্ণ, এই যে টাকা ছাপানো হচ্ছে, এটা কিভাবে ছাপানো হচ্ছে? গভর্নমেন্ট টাকা ছাপাইতেছে, এটার বিপরীতে স্বর্ণ রিজার্ভ করা হইতেছে, রাইট? এটাই না কনসেপ্ট? এইটাকে বলা হচ্ছে, এই কনসেপ্টটাকে সিম্বলিক মানি। মজার ব্যাপার হচ্ছে আমরা এখনো পর্যন্ত এই কনসেপ্টে পড়ে আছি, বাট এই কনসেপ্ট আজ থেকে প্রায় 100 বছর আগে নাই হয়ে গেছে। ওইটুকার আমরা জানি না। আমরা জানি যে সমস্ত টাকার বিপরীতে একটা স্বর্ণর মজুদ আছে, আসলে এটা নাই। কিভাবে নাই এটা আমরা দেখি। পরের মানি যেটা, এটাকে বলা হয় ফিয়াট মানি। মানি দ্যাট হ্যাজ নো ইন্ট্রানজিক ভ্যালু ক্যান বি ক্রিয়েটেড আউট অফ থিন এয়ার, আউট অফ নাথিং, পিপল ইউজড বাই দ্য ফোর্স ডিউ টু লিগেল টেন্ডার ল। আমরা এখন যেই টাকা ব্যবহার করি, এই টাকা এটার বিপরীতে কোনো স্বর্ণের রিজার্ভ নাই। এখন আপনি
একটা মোবাইল কিনতে গেলেন, আপনি কিছু ক্যাশ টাকা দিলেন, সে আপনাকে মোবাইলটা দিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, টাকা কি একটা কাগজ না? কাগজের কোনো ভ্যালু আছে? এটা কোনো কাজে লাগানো যাবে? এটা খাওয়া যাবে বা গলিয়ে কোনো অর্নামেন্টস বানানো, কোনো কিছুই তো করা যাবে না। তাহলে এই যে একটা টাকা, এর বিনিময়ে একজন একটা মোবাইল আমাকে দিয়ে দিল, কেন বলেন তো একটু? মানে সিম্পল একটা কাগজের বিনিময়ে যার কাছ থেকে আপনি যা কিছু চান সবাই আমাকে তা দিয়ে দেয়, কেন? একটা ল এনফোর্স করছে যে এই কাগজ দিয়ে সবকিছু লেনদেন করা যাবে। এই কাগজটার ভ্যালু 1000, এটার ভ্যালু 500, এটার ভ্যালু 200। এটা কে করে দিছে? গভর্নমেন্ট করে দিছে। কালকে এরকম হয় না অনেক সময়, ইন্ডিয়াতেও মনে হয় কোন একটা টাকা গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছিল যেটা কালকে থেকে ইলিগেল। আজকে রাতের বেলা যদি গভর্নমেন্ট ঘোষণা দেয় যে যার যার কাছে 1000 টাকা আর 500 টাকার নোট আছে সব ইলিগেল, কালকে আপনি ওই 1000 টাকার বান্ডিল নিয়ে আপনি যদি 1 কেজি সবজি কিনতে যান, সবজিওয়ালা আপনাকে সবজি দিবে? ইটস ওয়ান ডিসিশন হয়ে আপনাকে যদি এটা বলে দেয় কালকে থেকে আপনার এই টাকার কোনো ভ্যালু নেই। তার মানে জিনিসটা কি দাঁড়াইতেছে? ফোর্স করা হইতেছে, আমাদের একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, ওই সিস্টেমের কারণে সবাই এটাকে একটা ভ্যালু দিচ্ছে। ইটস সেলফ এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ইনট্রানজিক ভ্যালু নাই যে টাকা দিয়ে আমার ক্ষুধা লাগছে আমি টাকা গোলায় খেয়ে ফেললাম, সম্ভব? কোনো কাজে লাগতেছে না, বাট এই টাকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। কি একটা মজার ব্যাপার। সো এইটাকে বলা হয় ফিয়াট মানি, যেই টাকা মন চাইলেই ছাপানো যায়, এটার পেছনে কোনো রিজার্ভ করা লাগে না, স্বর্ণ রিজার্ভ করা লাগে না। দেন নতুন যেটা চলে আসছে সেটা হলো ক্রেডিট মানি। ক্রেডিট মানি রেফার্স টু এ ফর্ম অফ মানি দ্যাট ইজ নট ফিজিক্যালি ট্যাঞ্জিবল। অর্থাৎ আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন, কি দিল? একটা কার্ড দিল। এই কার্ড দিয়ে কি কেনাকাটা করা যায়? যায়। আপনি ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে বা যে কোনো জায়গায় কার্ডটা দিলে একটা ঘষা দিচ্ছে আপনার কাছে, কি পাওয়ার সেই ঘষার সাথে সাথে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারতেছেন। দ্যাট ইজ কল ক্রেডিট মানি। আমরা 4টা ক্লিয়ার টাকার ব্যাপারে, দেন আমরা একটু আগাই এটা ক্লিয়ার হলে। হোয়াট ইজ ব্যাংক? ব্যাংক জিনিসটা কি এটাও জানতে হবে আমাদের। ইট ইজ এ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি দ্যাট লেন্ডস দ্য ডিপোজিটেড মানি অ্যান্ড চার্জ ইন্টারেস্ট অন ইট। দে শেয়ার ইন্টারেস্ট উইথ দ্য ডিপোজিটর। The spread between the two interest rate is the profit. How many of you satisfied or agreed with that definition? আপনারা কে কে এগ্রি করেন এই ডেফিনেশনের সাথে? কনফিউজ হওয়ার দরকার নেই, আপনার মাথায় যেটা আছে যে ব্যাংক মানি হলো আমরা ব্যাংকে গিয়ে এক গ্রুপ টাকা জমা রাখে ডিপোজিটর, আরেক গ্রুপ ব্যাংক থেকে লোন নেয়, ঠিক আছে? এইবার লোন যারা নেয় তাদের থেকে 100 টাকায় ব্যাংক চার্জ করে ধরেন 10 টাকা, ওই 10 টাকা থেকে 5 টাকা আবার যে ডিপোজিট রাখে তাকে দিয়ে দেয়। এটাই তো ব্যাংক নাকি? এটার সাথে কে কে এগ্রি বলেন? এগ্রি যারা না তারা কেন এগ্রি না? বাট এই ডেফিনেশন এটা কভার করে তো যে ডিপোজিটর ডিপোজিট দিচ্ছে আরেকজনকে লোন দিচ্ছে, এই যে দুইজনের যে টাকার ডিফারেন্স এটা হচ্ছে ব্যাংকের আর্নিং। এইটুক জানি না আমরা সবাই, এবং এটা বাংলাদেশের ব্যাংকিং এর বই পুস্তক সব জায়গায় এটা আছে না? বাট মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা বলছি আমরা একটা ওয়াও এর দুনিয়ায় আজকে আপনারা চলে আসবেন এই পুরো ট্রেনিং করার পরে। এই পুরো জিনিসটা হচ্ছে একটা মিথ এবং এটা মিথ্যা। এখন আসেন কেন? বাট প্রিভিয়াস যে আমি বলছি দ্য প্রিভিয়াস ডেফিনেশন ইজ দ্য বিগেস্ট মিথ। যে জিনিসটা আমাদের জানানো হয় না, এই কথাটাই হেনরি ফোর্ড বলে গেছে। আমরা এইটুকু জানি, এর ভেতরের যে আসল অংশটুকু এটা আমরা জানি না। এবার আসেন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। এখন হয়তো অনেকে হাত তুলতেই ভয় পাবেন যে আরে একটা তুলি আরেক কথা চলে আসে। কোনো সমস্যা নেই, আপনার মাথায় এখন যেটা আছে ওইটা অনুযায়ী আপনি হাত তুলবেন, পরে আমরা যেটা অ্যাকচুয়ালি ওইটা জানবো। হু ইস্যুজ দ্য মানি, গভর্নমেন্ট অর বিবি মানে বাংলাদেশ ব্যাংক? এটার সাথে কে কে একমত? মানে দুইটাই, অর মানি তো দুইটার একটাই, মানে এটার সাথে এগ্রি তো সবাই। কে কে এগ্রি একটু হাত দেখি সবাই। এটা সবাই এগ্রি করার কথা। টাকা কে ছাপায়, বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট? দ্যাট ওয়ান অ্যানাদার বিগ মিথ, যেটা আমরা জানি না। এবার আসেন একদম খুব কান সোজা করেন, এটা যাতে কেউ মিস না করে যায়। দ্য আলটিমেট ট্রুথ, contrary to popular belief, almost 90% of the money that we use are created by commercial bank. একটু নড়ে চড়ে বসতেছেন সবাই, বোঝা যাচ্ছে। They do not lend the money of depositors, rather they create the money and then lend it. Every time we sign for a loan,
কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট মানি অ্যাগেইনস্ট দ্যাট লোন। তার মানে মানি ক্রিয়েট করে কারা আসলে? শুনতে হয়তো ইয়া লাগতেছে, আমি কিছু সোর্স দিয়ে দিছি, আপনারা এগুলো ভিডিওগুলো লিঙ্কে ঢুকে অনেক কিছু পড়তে পারবেন। ব্যাংক অফ ইংল্যান্ডের এর উপর একটা হিউজ রিসার্চ আছে, এই লিঙ্কে গেলে আপনারা পাবেন। ইকোনমিক্স, দ্যাট ইজ, উনি কি বলছেন, দ্য প্রসেস বাই হুইচ ব্যাংক ক্রিয়েট মানি ইজ সো সিম্পল অ্যান্ড দ্যাট মাইন্ড ইজ রিপিল্ড। তারপর উনি বলছেন ইকোনমিক্স দ্যাট ইজ টট অ্যাট ইউনিভার্সিটি ইজ নট দ্য রিয়েল ইকোনমিক্স, ইট ইজ এ হোল সেকেন্ড ইকোনমিক্স অফ হাউ থিংস রিয়েলি ওয়ার্ক। আমাদেরকে যে ইকোনমিক্স শেখানো হয় এটা কোনো ইকোনমিক্সই না, আমাদের এই পুরো সিলেবাসই চেঞ্জ করা উচিত বোঝার জন্য। তাহলে মনিটারি সিস্টেমের সবচেয়ে ডেঞ্জার জোন যেটা, আমরা এটা জানলাম। তার মানে মানি কে ক্রিয়েট করতেছে এখন ক্লিয়ার সবাই? কে ক্রিয়েট করে বলেন তো? না, এটার পেছনে আরেকজন আছে, কে এসে? ইউ, লোন টেকার, ইউ আর দ্য ক্রিয়েটর অফ মানি। তার মানে ক্রিয়েট হচ্ছে কিভাবে? আপনি যখন ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, আপনি মানি ক্রিয়েট করছেন। ক্লিয়ার? তার মানে ইউ আর দ্য ক্রিয়েটর অফ মানি, উই আর দ্য ক্রিয়েটর অফ মানি, নো ব্যাংক, নো গভর্নমেন্ট, নো বাংলাদেশ ব্যাংক। আপনি যখন ক্রেডিট কার্ড নিচ্ছেন, আপনি যখন লোন নিচ্ছেন, মানি তখন ক্রিয়েট হইতেছে। বোঝাচ্ছে? সবাই খুব চিন্তায় পড়ে গেছেন যে এত কাল ভরে কি পড়ে আসলাম, কি জেনে আসলাম, আজকে তো আমরা একদম একদম স্বচ্ছ হয়ে যাবো। এই রুম থেকে যাওয়ার আগে আপনি পানির মতো স্বচ্ছ হয়ে যাবে পুরো পৃথিবীর মনিটারি সিস্টেম কি চলতেছে, আমি আপনার হাতে সব তুলে দিব। এরপর ইটস আপ টু ইউ, এটাকে আপনি কতটুকু কাজে লাগাবেন, এবং কাজে লাগাইতে পারলে ইটস আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আপনি লাইফে যা করতে চান তাই করতে পারবেন, কারণ আপনি ইউ আর দ্য ভেরি ফিউ পিপল, আপনি অনেক মানুষের মধ্যে অল্প কয়েকজন যারা এই লেসনটা জানতেছে। সো আমরা আসি, আমরা হিস্ট্রিতে যাই, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। সো বর্তমানে কারেন্ট মনিটারি সিস্টেমে তিনটা ফিচার, ফিয়াট মানি, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং অ্যান্ড ইন্টারেস্ট, এই তিনটা বেসিকের উপরে মূলত ব্যাংকিং সিস্টেম চলছে। এবার আসেন জার্নি অফ মানি, গোল্ড স্মিথ টু কমার্শিয়াল ব্যাংক, গোল্ড রিসিভ টু ক্রেডিট মানি। এই যে এইখানে আসল ঘটনা। টাকা পয়সার ব্যবস্থা আসতে গেলে আমরা যদি একদম পেছনে চলে যাই, তাহলে প্রথম শুরুটা হয়েছে স্বর্ণকারদের কাছ থেকে, গোল্ড স্মিথ। রোমান টাইমে মানুষজন স্বর্ণ রাখতো গোল্ড স্মিথদের কাছ থেকে। আমরা ওই যে একটু আগে বলছিলাম না যে সিম্বলিক মানি, যে স্বর্ণ ক্যারি করা তো ঝামেলা, ওজন বেশি, তাই না? তো এর পরিবারে একটা কাগজ মানি ব্যাগের মধ্যে রাখা যায়, স্বর্ণ তো বস্তায় করে বা সিলভার বস্তায় করে নিতে হবে। সো এই পদ্ধতিটা শুরু হয় রোমান টাইমসে, এবং মানুষজন কি করত, স্বর্ণ গিয়ে স্বর্ণকারের কাছে জমা রাখতো। এই যে নাও স্বর্ণ দিলাম 500 স্বর্ণ মুদ্রা, তুমি আমাকে 500টা রিসিপ্ট দাও। ক্লিয়ার? ও রিসিপ্ট দিত, মানুষজন এই রিসিপ্ট দিয়ে কেনাকাটা ইত্যাদি লেনদেন সব কিছু করতো। দ্যাটস ইট। স্বর্ণকাররা চিন্তা করলো কিছু মানুষের আবার স্বর্ণের পরিমাণ কম, তাদের কি হয়, স্বর্ণের দরকার হয় কিন্তু তার কাছে নাই। তখন স্বর্ণকারের কাছে গিয়ে তারা গল্প করলো যে আমাকে কিছু স্বর্ণ ধার দেওয়া যায় কিনা। স্বর্ণকাররা চিন্তা করলো বাহ, ভালো আইডিয়া। অন্য মানুষ কি করতেছে, এই গ্রুপে এসে আমার কাছে, আমি হলো স্বর্ণকার ধরেন, সবাই এখানে এসে তাদের স্বর্ণ আছে আমার কাছে জমা রাখছেন, বিনিময়ে আপনারা কি নিয়েছেন, এবং আমি অথরিটি, আমি সিল সাপোর্ট দিয়ে দিছি, এই রিসিট আপনি বাজারে ইউজ করতে পারতেছেন। এই গ্রুপে যারা আছে তাদের স্বর্ণের দরকার, তারা আমার কাছে এসে বললো যে জাহিদ এসে বললো স্যার আমার কিছু স্বর্ণের দরকার দেন। তখন আমি চিনলাম বাহ, এদের স্বর্ণ তো আছে, তো ওর কাছ থেকে কিছু ডকুমেন্ট রেখে আমি ওকে কিছু স্বর্ণ ধার দিলাম। বিনিময়ে ওরা বললাম যে তোমার আমি ধার দিলাম, তুমি আমাকে মাসে মাসে কিছু এক্সট্রা দিবা। বুঝাইতে পারছি? তুমি 500টা স্বর্ণের মুদ্রা নিলা, তুমি দেওয়ার সময় আমারে 510টা দিবা। এই হচ্ছে শুরু, সেই কিন্তু 5000 বছর আগের থেকে এই স্টাইলে আমরা আজকের জায়গায় আসছি। তো আমি কেন ব্যাকএন্ডে যাচ্ছি, ইতিহাসটা বুঝে গেলে আমাদের আজকের ঘটনাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা চলতেছে ভালো। এখন আমি এই গ্রুপের থেকে নিয়ে মোটামুটি দিতে দিতে এই গ্রুপের সবারই মোটামুটি ওর থেকে আবার সে শুনছে বাহ স্বর্ণ ধার পাওয়া যায়, তাহলে তো ভালো, এই শুনছে, এইভাবে সবাই আমার কাছ থেকে নিছে। বাই দ্য মিন টাইম, এই যে সবার সাথে সবার একটা কমিউনিকেশন আছে না, এই গ্রুপের লোকের সাথে এই গ্রুপে দেখা হচ্ছে না, এমন তো না যে দুই গ্রুপ দুই রাষ্ট্রে বা ডিভাইডেড করা। দেখা হইতে গিয়ে গল্পে গল্পে জাহিদ এসা পলাশ বেড়ে বলছে যে এই অবস্থা, আমি তো স্বর্ণ ধার নিয়ে এই জিনিসটা কিনে ফেলছি। বলেন কি, কই পাইলেন, ওইখানে ধার দেয়। এইভাবে কানাঘুষো হতে হতে এই গ্রুপের লোকজন জেনে গেল যে কিরে, আমরা স্বর্ণ রাখতেছি আর আমাদের স্বর্ণ দিয়ে সে ব্যবসা করতেছে, এটা তো চলতে দেওয়া যায় না। এই গ্রুপের সবাই একসাথে আসলো কি, আমার স্বর্ণ আমারে ফেরত দাও।
এই নাও তোমার রিসিট, আমার স্বর্ণ ফেরত দাও। এখন স্বর্ণকারের কাছে কি স্বর্ণ আছে? ফেরত দিবে কোত্থেকে? শুরু হইলো ঝামেলা, কেওয়াজ, এই সিস্টেম কলাপস। এই সিস্টেম দরকার নাই, আমরা আগে যে স্বর্ণগিরি করতাম ওইটাই ভালো। পৃথিবীর সব কিছুই কিন্তু এই যে সিস্টেম লস হয়েছে, আবার সিস্টেমটা ওইভাবে চলে আসছে। কিন্তু রিসিট ইউজের ব্যাপারটা জনগণের ভালো লাগছিল, বুঝছেন? তো তখন তারা একটা আলোচনায় বসলো যে আসলে এই সিস্টেমটাকে কিভাবে আসলে ইউজেবল করা যায়। তো দুই গ্রুপ আলোচনায় বসে একটা ডিসিশন নিল যে এক কাজ করো, স্বর্ণকাররা মূলত ইনিশিয়েট করলো এই জিনিসটা, যে আপনারা তো স্বর্ণ শুধু শুধু পড়ে থাকে বা ইউজ করেন, আপনারা রিসিট আমাদের কাছ থেকে নেন। ধরেন আপনি 500 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা রাখবেন, এর মধ্যে আমি 400 লোন দিব অন্য মানুষকে, বাকি 100 আপনার জন্য স্ট্যান্ড বাই থাকবে, আপনার যখন দরকার এই 100 আপনি ফ্রিকোয়েন্টলি উঠাইতে নামাইতে পারবেন, কিন্তু বাকি 400 আমার কাছে 1 বছরের জন্য থাকবে। এই 400 আমি অন্যজনকে লোন দিয়ে যেই প্রফিট পাবো, 400 লোন দিয়ে আমি 8টা স্বর্ণ মুদ্রা এক্সট্রা পাবো, এর মধ্যে 3টা আপনার বা 4টা আপনার, 4টা আমার। দ্যাট ইজ কল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। দুই পক্ষ বুঝলো, বাহ, আমার কাছে স্বর্ণ আছে, আমি ওর কাছে দিলে কিছু প্রফিট পেলে মন্দ কি? রাজি হওয়ার কথা, সবাই রাজি হইল, সিস্টেম আবার রানিং। এখন এই সিস্টেমে প্রবলেম কোনটা? স্বর্ণকারের প্রফিট কমে গেল। সে দেখলো, কিরে, আগে 500 স্বর্ণ মুদ্রা পুরোটাই দিতে পারতাম, পুরাটা দিলে আমি 10টা স্বর্ণ মুদ্রা একাই পাইতাম, এখন দিতে পারি কত? কম পাচ্ছি, যা আবার অর্ধেক দিতে হচ্ছে, আমার তো এই সিস্টেমটা মেনটেন করতে গেলে অনেক টাকা খরচ আছে। তখন এইভাবে চলতে চলতে ধরেন কলোনিয়ালিজম চলে আসছে, এবং তখন প্রচুর এইরকম মানি রিসিট দরকার। তখন কিন্তু মানি না, মানি স্বর্ণের বিনিময়ে যেটা রিসিট ওইটাই মানি। তো এইভাবে প্রচুর রিসিটের দরকার পড়লো। তখন গোল্ড স্মিথ যারা স্বর্ণকার, তাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে আরে, আমি যেহেতু স্বর্ণ মানুষকে লোন দেই, এক কাজ করলে কেমন হয়? দুষ্ট বুদ্ধি, যেটা ওই যে নিজেদের প্রফিটের জন্য। যেহেতু এই কলোনিয়ালিজমের টাইমটাতে প্রচুর পরিমাণে রিসিট দরকার মানুষের, সবাই খালি আসতেছে, ভাই স্বর্ণ দেন, ধার দেন। এত স্বর্ণ ওর কাছে নাই, যা ছিল ধার দিয়ে রিজার্ভ যেটুকু রাখার এইটুকু রাখছে, বাকিটা ধার দিচ্ছে। এখন আরো লোক আসতেছে, আরে রমরমা ব্যবসা। তখনও যে বুদ্ধিটা করলো, এক কাজ করি, স্বর্ণ টন্য দরকার না, আমি ডিরেক্ট রিসিটি লোন দিয়ে দিই, তাহলে আর কোনো প্রফিট মফিটের কাহিনী নাই, স্বর্ণ টন্নর কাহিনী নাই, কেউ জানবে না। এটা কে জানবে? শুধু আমি জানবো যে ইয়েস, আমি ফ্রি রিসিট বানাইতেছি যেটার পেছনে কোনো স্বর্ণ নাই। বুঝতে পারছি? তখন চিন্তা করলাম, বাহ, মজার ব্যাপার, আমি রিসিট লোন দেওয়া শুরু হইলো, এবং এই রিসিট এত আকারে দেওয়া শুরু হইলো, একদম শিল্প বিপ্লব ঘটে গেল এটার কারণে। তখনও পর্যন্ত মানুষ কি জানে? যে তারা আমরা স্বর্ণ রাখি, ওই বিপরীতে তারা লোন দেয়। এই যে যখন স্বর্ণকার বা আমি রিসিট দেওয়া শুরু করলাম, দ্যাট ইজ কল ফিয়াট মানি। বুঝতে পারছি? দ্যাট মানি ওয়াজ নট ব্যাকড বাই গোল্ড। সিস্টেমটা কি হওয়ার কথা ছিল? যে আমি স্বর্ণর বিপরীতে রিসিট দিব, কিন্তু এখন আমি কি করতেছি? ডিরেক্ট রিসিট দিয়ে দিতেছি লোন। প্রচুর পরিমাণে মানি সার্কুলেট হয়ে গেল, এবং ব্যাপক হারে সার্কুলেট হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে যারা স্বর্ণ রাখছে, এবং এটা তো এইভাবে লুকোচুরি করা সম্ভব না, একসময় পুরো সিস্টেমটা ছড়ায় পড়লো এবং মানুষ এটা জেনে গেল, এবং সবাই যখন এটার বিনিময়ে বলল যে স্বর্ণ আবার ব্যাক করতে হবে, সিস্টেম আবার কলাপস করলো। তখন পুরো পৃথিবীর অর্থনীতিবিদ, আরও যারা আছে গবেষক, সবাই মিলে একটা সিস্টেম বের করলো যে এমন একটা সিস্টেম আমরা বের করি যাতে জিনিসটা একটা ব্যালেন্সড ওয়েতে ওয়ার্ক করে। এই ব্যালেন্সড ওয়েতে ওয়ার্ক করার জন্য তারা সিস্টেম ডেভেলপ করলো যে স্বর্ণ ঠিক আছে, স্বর্ণের বিপরীতেও কিছু টাকা যাবে, যেটা হবে সিম্বলিক মানি, এবং ফিয়াট মানিও কিছু থাকবে। দুইটার ফ্র্যাকশনাল একটা অ্যামাউন্ট আমরা ইউজ করব, দ্যাট ইজ কল ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যেটা এখন চলতেছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেটা কিন্তু সেই 500-1000 বছর আগের কথাবার্তা আমরা বলতেছি। এই ছিল জার্নি। এই জার্নির পরে আমরা যদি এখন প্র্যাকটিক্যালি চলে আসি, দ্য বেস মানি ওয়াজ গোল্ড, পিপল ইউজড মানি অ্যাজ সিম্বলিক মানি। সো তখন যেই সিস্টেমটা ডেভেলপ হলো, তখন সেন্ট্রাল ব্যাংক ফর্ম করলো, এবং সেন্ট্রাল ব্যাংক ফর্ম করে যেটা করলো, দুইটা সিস্টেমকে প্যারালালি চালাবে, এবং নাম দিল তারা, আগে কিন্তু আমরা যে ডলারটা এখন দেখি লেখা থাকে কি $1, বাট প্রথমে কিন্তু এটা $1 ছিল না, আগে ছিল এটা $1 সিলভার ডলার, $1 গোল্ড ডলার। তার মানে এটার পেছনে, একটা ডলারের পেছনে একটা করে স্বর্ণ মজুত আছে। বোঝা গেছে?
দেন ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা নিয়ে একটু ঝামেলা তৈরি হলো। সো 1919 সালে আমেরিকা রিটার্ন টু গোল্ড স্ট্যান্ডার্ড, তারা এই গোল্ড স্ট্যান্ডার্ডে চলে গেল যে না ফিয়াট মানি টানি সব বাদ, এখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে চলবো। এবং 1925-এ গ্রেট ব্রিটেন সহ ফ্রান্স, সুইজারল্যান্ড তারা এই সিস্টেমে জয়েন করলো এবং এই সিস্টেমটার নাম বলা হয় জিইসি, গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। এগুলো অনেক লং স্টোরি, আমরা অত গভীরে যাচ্ছি না, বেসিক জায়গাটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেলে আই হোপ আমরা আমাদের লাইফে এটা ইউজ করতে পারবো। এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে পরের ঘটনা। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওই সিস্টেমে কি করা হলো দেখেন, প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময় দুইটা দেশ শুধু রিজার্ভ করতে পারতো, একটা হচ্ছে ইউএস আরেকটা হচ্ছে ইউকে, গ্রেট ব্রিটেন অ্যান্ড আমেরিকা। তারা যেটা করতো ইউএস ডলার অ্যান্ড পাউন্ড এই দুইটা জিনিস আপনি রিজার্ভ রাখতে পারবেন। বুঝতে পেরেছি? আপনি টাকা দিয়ে স্বর্ণ, ইউএস ডলার অথবা পাউন্ড এই তিনটা জিনিস আপনি রিজার্ভ করতে পারবেন, টাকা দিয়ে কনভার্ট করা যাবে। আপনার টাকা দিয়ে ডিরেক্ট আপনি গোল্ড কনভার্ট করতে পারবেন না, আপনাকে হয় ইউএসডি অথবা পাউন্ড আপনাকে কনভার্ট করতে হবে। কিন্তু আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা হইল, আমেরিকা বিকেম দ্য সুপার পাওয়ার। তখন 1944-এ একটা সিস্টেম গ্রহণ করলো যেটার নাম বলা হয় ব্রিটেন উড সিস্টেম। এবং এই সিস্টেমে কি বলা হয়, ইন দিস সিস্টেম ইউএসডি ওয়াজ দ্য কি কারেন্সি ভ্যালুড। এখানে নতুন একটা সিস্টেম দাঁড় করালো যে আমেরিকা বললো ইউএস ডলারই হবে এখন পুরো পৃথিবীর মানি। কত সালে এটা? 1944। এবং তারা একটা মূল্য নির্ধারণ করলো যে $35 ইকুয়ালস 1 আউন্স গোল্ড। অর্থাৎ তুমি আমার কাছে 1 আউন্স গোল্ড যদি জমা রাখো, আমি তোমাকে কি দিব? $35 একটা রিসিট দিব। এই রিসিট দিয়ে তুমি সারা পৃথিবীর সব কিছু লেনদেন করতে পারবা, কারণ এই ডলার সমস্ত টাকা পয়সার সাথে এটা কনভার্ট করা যাবে। মেসেজটা ক্লিয়ার? এখন একটু পেছনে ফেরত জানতো আমরা ঘটনাটা কোত্থেকে শুরু করছিলাম, মিল পান কিনা একটু দেখেন তো, একজন একটু রিলেট করে দেন আমাদের। পারফেক্ট, বোঝা যাচ্ছে বিষয়টা? এখন স্বর্ণকারের জায়গায় কে চলে আসছে? না, আমেরিকা চলে আসছে। গোল্ড স্মিথের বিপরীতে আমেরিকাকে বসান, ঘটনা আপনারা ফকফকা হয়ে যাবে আপনাদের কাছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তারা এখন হয়ে গেল পৃথিবীর মোড়ল, বলে দিল কি করবা, তোমাদের যা স্বর্ণ আছে আমার কাছে দিবা, আমি কি দিব? রিসিট দিব। রিসিটের নাম কি? ডলার। লেখা থাকবে 1 সিলভার ডলার। তুমি যদি সিলভার জমা দাও একটা, আমি তোমাকে দিব 1 সিলভার ডলার। তুমি যদি একটা গোল্ড জমা দাও, আমি দিব তোমাকে 1 গোল্ড ডলার। এই ডলার লইয়া তুমি সারা পৃথিবী ঘোরো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সেই একই ঘটনা আবার কিন্তু রিপিট হইতেছে। দেখেন ঘটনা আরো মজার। অল কারেন্সিজ লিঙ্ক টু দ্যাট প্রাইস। সারা পৃথিবীর সমস্ত কারেন্সি এই ডলারের সাথে লিঙ্ক থাকবে। অনলি ইউএসডি ওয়াজ কনভার্টেবল ইন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ গোল্ড। ক্লিয়ার? স্বর্ণকারের সেই কাহিনী। রিজার্ভ অফ মোস্ট কান্ট্রিজ বিকাম এ মিক্সচার অফ গোল্ড, অথবা আপনি রিজার্ভ হিসেবে কি রাখবেন? ইউএস ডলার অথবা স্বর্ণ। সব দেশে বলে দিল এই হচ্ছে সিস্টেম। ডিউ টু ভিয়েতনাম ওয়ার হিউজ ডলার ওয়াজ নিডেড। এখান থেকে আবার টার্ন শুরু হচ্ছে। দেখেন ভিয়েতনাম যুদ্ধতে প্রচুর ডলার খরচ করতেছে তারা, এখন তাদের তো অনেক ডলার লাগতেছে। যেটা ঘটনা গেল, বাই লেট 1960 ইউএস লাইবিলিটিস অ্যাব্রোড এক্সিডেড দেয়ার গোল্ড রিজার্ভ। বোঝা যাচ্ছে? মিলাম তো একটু পেছনের কাহিনীর সাথে, মিল পান কোনো? ওরা আবার সেই কি করতেছে, ওই যে গোল্ড স্মিথ যেটা বুদ্ধি পাকাইছিল যে আরে আমি তো রিসিট যে দিতেছি, মানুষ তো এটা জানে না। সো আমেরিকা কি করলো? তারা ডলার ছাপানো শুরু করলো। দ্যাট ডলার ওয়াজ নট ব্যাকড বাই গোল্ড। এবং যখন এইভাবে ছাপানো শুরু করলো, তখন গ্রেট ব্রিটেন বা ইউকে তখন বুঝে গেল, বড় বড় দেশগুলো এটা বুঝে গেল। বুঝে গিয়ে তারা বললো যে তুমি তো ডলার ছাড়ছো মার্কেটে, এটার বিপরীতে ডলার নিয়ে বললো তুমি আমার স্বর্ণ দাও। এখন স্বর্ণ কোত্থেকে দিবে? ও তো ডলার ছাপাইছে ফ্রি, নট ব্যাকড বাই গোল্ড। তখন কি হলো? আবার সেই স্বর্ণকারের কাহিনী মনে আছে না? কলাপস করলো আবার সেম। এখন কি ঘটনাটা ক্লিয়ার নাকি কনফিউশন আছে? এইবার আবার গন্ডগোল। তখন কি হলো? ইট রেজাল্টেড ইন ল্যাক অফ কনফিডেন্স ইন ইউএসডি
হেভি আউটফ্লো অফ ইউএস গোল্ড, তারা এই গোল্ড নিতে থাকলো বিভিন্ন দেশ, এবং এক সময় ইউএস এর গোল্ডের ভান্ডার শেষ, কিন্তু ডলার মার্কেটে আছে। এরকম তো হওয়ার কথা না, কারণ ও তো রিসিট ছাপাইছে, এখন রিসিট নিয়ে যায়, ও গোল্ড দিতে পারে না কারণ ওর কাছে গোল্ড নাই। তখন যেটা হইলো, ওরা এটা জানতো যে এটা তখন যে এই ঘটনাটা ঘটলো পৃথিবীতে, এটাই হচ্ছে আসল ঘটনা, যেটা আমরা কেউ জানি না, বা আমরা এটা নিয়ে এত ডিপ ডাউন করে মানে কখনো লার্ন করা মনে করি না দরকার। অন আগস্ট 15 আগস্ট আমাদের যেমন শোক দিবস, পৃথিবীর মনিটারি সিস্টেমের একটা শোক দিবস এটা। নিক্সন অফিসিয়ালি টুক দ্য ইউএস অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। দিস ইজ কল্ড নিক্সন শক। মানে কি, এখন থেকে পৃথিবীতে $1 বিকাম $1। বুঝতে পারছেন ব্যাপারটা কি ঘটলো? তারা ঘোষণা দিল যে এখন থেকে পৃথিবীতে ডলার ছাপানোর জন্য আমাদের আর কোনো গোল্ড রিজার্ভ রাখতে হবে না, এখন থেকে ডিরেক্ট $1 লিখে দিব, এটাই তোমরা এটা নিয়ে চলবা। তার মানে কি ডিরেক্ট রিসিট, দ্যাট ইজ কল্ড ফিয়াট মানি। নাও মানি ইজ নট ব্যাকড বাই এনি কমোডিটি লাইক গোল্ড অর সিলভার। ইউ নিড ল টু এনফোর্সেস পিপল টেক দিস ইউজলেস থিং অ্যাজ পেমেন্ট অফ ইউর রিয়েল গুড অর সার্ভিসেস। হ্যাঁ, এই সিস্টেম চলতেছে কত বছর ধরে এবার হিসাব করেন, 52 ইয়ার্স। বলেন এবার কারো কোনো কনফিউশন? এইটুকু আমাদের বুঝতে হবে, দেন হচ্ছে আমরা আগাবো। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দ্য শকিং ট্রুথ, উই ক্রিয়েট মানি বাই টেকিং লোন। তার মানে মানি ক্রিয়েশনটা হইতেছে কি, আমরা যখন ব্যাংকে যাই, এবার আপনারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো সিনারিওগুলো একটু চিন্তা করেন। আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, ধরেন একটা ব্যাংক লোন নেবেন, ফর্ম টর্ম ফিল আপ করলেন, যেই ব্যাংক থেকে লোন নেবেন আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগে না? অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার ডিজিটগুলো আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, দ্যাটস ইট। এজন্যই আপনি যখন ব্যাংকে দেখেন, যদি এমনই হইতো যে ডিপোজিটরদের মানি আমি রাখি, ধরেন আমার কাছে এই গ্রুপে সবাই মিলে 1 কোটি টাকা রাখছে, আমি ব্যাংক, আর এই গ্রুপের কাছে আমি লোন দিচ্ছি, তাহলে আমার লোন দেওয়ার পারমিশন কত পার্সেন্ট? 80% থাকলে আমি লোন দিতে পারবো 80 লাখ টাকা, আর তারা তুলতে পারবে কত টাকা? 20 লাখ টাকা। কিন্তু ডিপোজিটাররা চাইলে তার সমস্ত টাকা তুলে নিতে পারে না। কিভাবে পারে? কারণ আমি তাদের টাকা লোন দিতে হয় না, আমি লোন দিই কি, যারা আমার কাছ থেকে লোন নিতে আসে, ওই যে রিসিট, সিম্পলি আমি কি করি, একটা ডিজিট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। জাস্ট বিকজ অফ দ্যাট, আপনি যখনই ব্যাংকে বড় অঙ্কের কোনো লেনদেন করতে যান, ক্যাশ উঠাইতে যান, কি করা লাগে বলেন? কেন? কারণ ওর কাছে ক্যাশ টাকা নাই তো। ওই যে ডলার যেমন নাই ইউএস এর কাছে, সেম অ্যাজ বিধে আপনাকে দিতে হয়, অন্য কেউ জমা করলে ওগুলো মিলিয়ে দিলে আপনাকে আপনার টাকা ফেরত দিবে। আপনি বলেন সমস্ত লোক যদি একসাথে টাকা উঠাইতে যাও, দিতে পারবে? কারণ ফিয়াট মানি অ্যান্ড এই গোল্ড মানি দুইটা বা সিম্বলিক মানির কম্বিনেশনে এখন পুরো সিস্টেমটা চলতেছে। এটাই হচ্ছে শকিং ট্রুথ, যে আমরা এতদিন জানতাম কারা বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, আজকে জানলাম যে আমরাই টাকা ছাপাই। উই ক্রিয়েট মানি বাই টেকিং লোন। যত এবার আসেন, এবার খালি আরো আরো মজাগুলো আমরা এখন টের পাবো। এই পুরো সিস্টেমটা আমরা একটু কি ক্লিয়ার? সবাই একটু হাত তুলিত, যে যারা যারা একদম ক্লিয়ার। ওকে ফাইন, সবার জন্য একটা চমৎকার করতালি। মানে এত জটিল একটা বিষয়, এবং আমার জন্য অবশ্যই। কেন? কারণ আমি এত শর্ট টাইম, কারণ এই ট্রেনিংটা আলাদা 3 ঘন্টা। সো ইন্টারেস্টিং ফ্যালাসিস, দ্য ব্যাংক গিভিং ক্রেডিট মানি অ্যাজ লোন জাস্ট অ্যাজ এ গোল্ড স্মিথ ইউজড টু ইস্যু রিসিপ্ট। ক্লিয়ার? গোল্ড স্মিথ যা করতো এখন ব্যাংকিং তাই করতেছে। এবার আসেন, লস কারা পড়বে? এক কথায় উত্তর, যারা জানে না এগুলা, যারা এই জিনিসগুলো সম্বন্ধে সচেতন না, তাদের সব দিকে লস হইতে থাকবে। আর যারা সচেতন তারা বেঁচে যাবে। আপনি বুঝতেছেন এটা সমস্যা, এবং আমরা ঢুকবো আমাদের ব্যক্তিগত লাইফে ঢুকবো এরপরে, যে এইগুলোর সাথে আমাদের কোথায় কোথায় রিলেশন। সো কারেন্ট ফর্ম অফ মানি, নাও এ ডে উই আর ইউজিং এ কম্বিনেশন অফ ফিয়াট মানি অ্যান্ড ক্রেডিট মানি। আমরা এখন বেশিরভাগ ইউজ করতেছি কি? ফিয়াট মানি অ্যান্ড ক্রেডিট মানি। ফিয়াট মানি ইজ দ্য হার্ড কারেন্সি দ্যাট উই আর ইউজিং, ইট ইজ প্রিন্টেড বাই দ্য গভর্নমেন্ট। ওই যে প্রিন্টেড যে মানি, ওইটা ফিয়াট মানি, ওইটা বাংলাদেশ ব্যাংক প্রিন্ট করে, এটা ট্রু, বাট ক্রিয়েটটাও করি আমরা, মানি ক্রিয়েশন। ক্রেডিট মানি ইজ দ্য মানি ক্রিয়েটেড বাই দ্য ব্যাংক, জাস্ট এ ডিজিটাল নাম্বার, ইটস ব্যাকড বাই ডেট, মানে ডেট দিয়ে এটাকে ব্যাক করা হয়, লোন দিলেই আপনার ক্রেডিট ক্রিয়েট হয়। ইন আওয়ার প্রেজেন্ট মনিটারি সিস্টেম, ক্রেডিট মানি ইজ দ্য ডমিনেন্ট
সাবসেট অফ ফিয়াট মানি। ব্যাংক আস্কিং ফর, এই যে দেখেন একটা মজার ইনফরমেশন দিয়েছি। ঈদের আগে যারা ব্যাংকে যাদের কেরিয়ার আছে তারা এটা খুব ভালোভাবে জানেন। কল মানি বলতে একটা টার্ম আছে না, মানে কি ব্যাংক কি করে অনেক হাই ইন্টারেস্টে অন্যান্যদের কাছ থেকে টাকা নেয় পাবলিককে যাতে তার টাকা ফেরত দিতে পারে। বুঝতে পারছি বিষয়টা? ক্যাশ মানি তাদের জন্য প্রবলেম। ব্যাংক এর জন্য চায় না আপনি ক্যাশ টাকা উঠান, ব্যাংক চায় অনলাইনে লেনদেন করেন, সার্কুলেট করেন, তাহলে আর ক্যাশ প্রিন্টেড মানিটা লাগতেছে না, কারণ প্রিন্টেড মানি ইজ লিমিটেড, ডিজিটাল মানি আনলিমিটেড। এজন্য আপনি দেখেন, কখনো চিন্তা করছেন যে এটিএম কার্ডে কেন লিমিট? আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি যতক্ষণ ইচ্ছে উঠাইতে পারার কথা না? পারবেন না, কারণ ক্যাশ মানি তো পরিমাণে কম আছে, ডিজিটাল মানি তো পরিমাণে বেশি আছে। সো আমরা আরেকটু ভিতরে যাই এবার। এখানে আরেকটা মজার ইনফরমেশন দিচ্ছি। গভর্নমেন্ট টেক্স লোন ফ্রম সেন্ট্রাল ব্যাংক, দ্য গভর্নমেন্ট ইস্যু বন্ড। গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্টের যখন টাকা লাগে গভর্নমেন্ট কি করে জানেন? এই কাগজের খেলা আবার। গভর্নমেন্ট একটা কাগজ বানায়, যেই কাগজটার দাম হচ্ছে 96 টাকা, লিখে দেয় 96 টাকা, ঠিক আছে? আর গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংককে বলে যে এই যে নাও, তোমাকে আমি 100 টাকার একটা বন্ড দিলাম, নাম হচ্ছে ট্রেজারি বন্ড, এই যে নাও কাগজ। বাংলাদেশ ব্যাংকে কি বলে? তুমি আমাকে 96 টাকা দাও, তোমার 4 টাকা লাভ। বোঝা গেছে বিষয়টা? সো গভর্নমেন্ট ক্রিয়েট বন্ড, সেন্ট্রাল ব্যাংক পারচেজ উইথ মানি ক্রিয়েটেড অফ আউট অফ নাথিং। এবং দুইটা ঘটনাই খেললো, অল মানি ইজ ব্যাকড বাই ডেট। সব টাকা, অল মানি ইজ ব্যাকড বাই, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ইট ইজ দ্য বন্ড, বিটুইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড সিটিজেন ইট ইজ দ্য লোন। আই হোপ এই জায়গায় পুরো ব্যাপারটা ক্লিয়ার, যে অল মানি ইজ ব্যাকড বাই ডেট বিটুইন গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যে, এটা হচ্ছে বন্ডের মাধ্যমে হয়, আর আমাদের এবং ব্যাংকের মাধ্যমে হয় এটা লোনের মধ্য দিয়ে। সো মানি ক্রিয়েটেড বাই দ্য ব্যাংক হ্যাজ 3 ক্যারেক্টারিস্টিক্স। ইট রিপ্রেজেন্টস লোন, ইট ক্যান বি ক্রিয়েটেড আউট অফ নাথিং, ইট ক্যান বি ডেস্ট্রয়েড অ্যাজ ওয়েল। কিভাবে ডেস্ট্রয় হয়, মানি কমে কিভাবে? ম্যাজিক ইন দ্য সিস্টেম, সিস্টেমে একটা ম্যাজিক আছে, হোয়ার ওয়ান পারসন লোন বিকাম অ্যানাদার পারসনস ডিপোজিট। ধরেন আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক থেকে একটা লোন নিলাম 1 কোটি টাকা, লোন নিয়ে আমি একটা বাড়ি কিনলাম,
তো আমি যখন লোন কিনে বাড়ি কিনতে গেলাম, তাহলে আমি যার থেকে কিনলাম সে ওই টাকাটা আবার পেয়ে গেল না? সে ওইটা যখন আবার ব্যাংকে জমা করে, এটা কি হচ্ছে? ব্যাংকের জন্য ওই টাকাটা ডিপোজিট, বাট ক্রিয়েট হয়েছে টাকাটা আউট অফ নাথিং, এইটা আবার তার কাছে ডিপোজিট হিসেবে জমা হইতেছে। সো হিউজ ব্যাপার স্যাপার এখানে। সো হাউ মানি কিভাবে ডিস্ট্রয়েড হয়? ওই যে একজন বলছিলেন সামওয়ান উইথড্র উইথ হার্ড কারেন্সি, যখন আপনি হার্ড কারেন্সি তোলেন তখন ওদের সিস্টেম থেকে এটা ডিস্ট্রয় হয়। সামওয়ান রিপে দ্য লোন, আপনি যখন লোনটা পরিশোধ করে দেন তখন কি হয়? আপনার এই লোনের ফাইলটা পুরো ক্লোজ হয়ে যায়, তার মানে মানি ডিস্ট্রয়, শেষ। সামওয়ান ডিফল্ট লোন, যখন লোন ডিফল্ট হয় তখন এটা ডিস্ট্রয় হয়। দেন দ্য ব্যাড ডেট উইল বি রিমুভ ফ্রম দ্য ব্যালেন্স শিট অফ দ্য ব্যাংক। এজন্য এই যে হাজার হাজার কোটি টাকার এত ঋণ, এত কিছু নিয়ে এত প্যারা ব্যাংকগুলো নেয় না, এইভাবে তারা ডিস্ট্রয় করে। দ্য বিগেস্ট কোশ্চেন টু আস্ক, অ্যামাউন্ট অফ মানি in the economy equals to the principal amount of debt, but where is the additional money for interest? পরের লাইনটা খেয়াল করেন, we can see that the amount of money owed is always greater than money created. The factor that is preventing the system from collapsing is time lag. Just because of time, এটা আমরা কেউ খেয়াল করতেছি না, কলাপসটা ঘটতেছে না। একটু হয়তো কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যাবে। Here's the dangerous trap. সবার জন্য এটা খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, আমরা সবাই একটা ট্র্যাপের মধ্যে আছি। ট্র্যাপটা কি? নট এভরিওয়ান উইল বি এবল টু পে ব্যাক দ্য লোন টুগেদার উইথ ইন্টারেস্ট। তারপর কি, লাইক আপনারা এই যে এখন ক্লিয়ার হয়ে যাবেন, এটা একদম পারফেক্ট এক্সাম্পল। লাইক মিউজিক্যাল চেয়ার গেমস হোয়ার দ্য নাম্বার অফ চেয়ার্স অলওয়েজ ওয়ান লেস দেন দ্য পার্টিসিপেন্ট অফ দ্য গেম অ্যান্ড ওয়ান ইজ বাউন্ড টু ডিফল্ট। যারা আমরা পিকনিকে গেছি, বিভিন্ন রকম বনভোজনে এই মিউজিক্যাল চেয়ার গেম খেলছি না লাইফে, অনেকেই ছোটবেলা থেকে দেখছি, এটা তো আমরা জানি কনসেপ্টটা। ধরেন এইখানে আমরা ছোট অডিয়েন্স হলে আমরা হয়তো খেলেও প্র্যাকটিস করতে পারতাম। এইখানে 10টা চেয়ার দেওয়া হইলো আর আমি পার্টিসিপেন্ট ডেকে আনলাম 11 জন। মিউজিক বাজতেছে, যখন থামাই দিবে যে 10 জন বসতে পারলে একজন কি আউট, এরকম না গেমটা? সেইম অ্যাজ মনিটারি গেমটা এরকম। দেখেন কিরকম, আমরা 10 জন মিলে ব্যাংকের কাছে গেলাম, 10 লাখ টাকা লোন নিলাম। কত হইলো? 1 লাখ করে 10 লাখ টাকা সিস্টেমে অ্যাড হইলো মানি। এখন আমাদেরকে বলা হইলো প্রত্যেকে টাকাটা জমা দেওয়ার সময় 10% এক্সট্রা করে জমা দিবা। ক্লিয়ার? টাকা জমা দিতে হবে কত? 11 লাখ। সিস্টেমে টাকা আছে কত? কেউ খেয়াল করছেন এটা কখনো? এখন এইখানে কি হবে ঘটনা বলেন তো? অটোমেটিক একজন ফল্ট করবে। এখন ঘটনা ওই মিউজিক্যাল চেয়ারের মতো না, যে আগে বসতে পারে চেয়ার তার, যে বসতে পারবে না এই সিস্টেম থেকে আউট। সেম অ্যাজ আপনি যখন ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনি সেম একটা রিস্কে আছেন। কেন রিস্কে আছেন? কারণ আমি যদি আপনার টাকা আগে নিয়ে ব্যাংকে জমা দিতে পারি, এই টাকা আমার, আপনি তখন ডিফল্ট হবেন। কনফার্ম ডিফল্টার হবেন আপনি, মাস্ট। কারণ এটা সিস্টেমটাই ক্রিয়েটেড এইভাবে। দিস ডিফল্ট ইজ ডিজাইন বাই দ্য সিস্টেম, দিস ইজ নট ফল্ট অফ এনি ইন্ডিভিজুয়াল অর বিজনেস। আপনি মনে করতেছেন কি আমার বিজনেস খারাপ, আমার ইনকাম কম, আমি ঠিক মতো লোন দিতে পারি না, এই জন্য আমি ডিফল্ট হচ্ছি। বাট ডিফল্ট ইজ ডিজাইন বাই দ্য সিস্টেম। তার মানে আপনি লোন ক্রিয়েট করাটা অর্থনীতির চাকা মজবুত রাখে বিধায় অর্থনীতি আপনাকে দিয়ে লোন নেওয়াচ্ছে, আর সিস্টেমটা এমনভাবে করে রাখছে আপনি চাইলেও সবাই একসাথে তার লোন পরিশোধ করতে পারবে না, কারণ ওই পরিমাণ টাকা সিস্টেমে নাই। ক্লিয়ার মেসেজটা? যখন আমি এক্সট্রা টাকাটা দিতে যাব, আমি 10% এক্সট্রা দিব, আরেকজন 10%, তখন আপনার টাকাটাই আমি আসলে আর্ন করে যে কোনোভাবে আপনার থেকে নিয়ে আমি ব্যাংকে দিয়ে দিব। যারাই তার মানে লোন নিচ্ছি প্রত্যেকেই সামহাউ রিস্কে আছে। আর আপনি জানেন না আপনার বিজনেসের গতি। আমরা এতদিন পর্যন্ত বিজনেসে কি পড়ে আসছি? যে বড় বিজনেস ছোট বিজনেসগুলোকে খেয়ে ফেলে, এটা ভুল। ফাস্টার বিজনেস স্লোয়ার বিজনেসগুলোকে খেয়ে ফেলে। মেসেজ এখন ক্লিয়ার? মেসেজটা আপনি আমি 10 জন মিলে দৌড় প্রতিযোগিতায় নামলাম, এইখান থেকে পুরস্কার আছে 9 জনের। তার মানে আপনি দৌড় প্রতিযোগিতায় নামলেন মানে আপনার ওই একজন হওয়ার চান্সেস আছে।
আর আপনি যদি না নামেন তাহলে চান্স নাই। সো আপনি যখনই লোন নিচ্ছেন সামহাও আপনি কিন্তু ডিফল্ট হওয়ার একটা পার্সেন্টেজে পড়ে গেলেন। তার মানে কি পরিমাণ ডেঞ্জারাস ব্যাপারটা। যার কারণে এই যে যেহেতু লোনের মাধ্যমে মানি ক্রিয়েশন করে কমার্শিয়াল ব্যাংকগুলো, ইদানিং আপনি খেয়াল করে দেখবেন যে চারদিকে শুধু ক্রেডিট কার্ডের ছড়াছড়ি। মানুষজন ফেসবুকে আমার প্রতিদিন বহু মানুষ নক করে, ব্যাংকে আমরা লেনদেন করতে গেলে এই ক্রেডিট কার্ড নেন না কেন, লোন নেন না কেন। লোনের লোকজন ব্যাংকের ম্যানেজার এসে অফিসে বসে থাকে, কেন লোন নেন, এবং আমরা লোন নিচ্ছি। এখন যখন আমি নিচ্ছি তখন আমি প্রতিযোগিতায় নাম লেখাচ্ছি, আমার চেয়ে যে সকল শক্তিশালী ব্যবসা আছে তারা কিন্তু আমার টাকা নিয়ে গেলে আমি শেষ পর্যন্ত ডিফল্ট হব। এটা ক্লিয়ার সবাই? সো আপনি যখনই ক্রেডিট কার্ড নিচ্ছেন, যখনই লোন নিচ্ছেন, টপ অফ মাইন্ডে একটা জিনিস রাখবেন যে আপনার গতি সব সময় বাকিদের থেকে হায়ার হওয়া লাগবে। আপনি মিউজিক্যাল চেয়ার গেমে খেলতে নামছেন, আপনি যদি আগে চেয়ারে বসতে না পারেন তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। এই হচ্ছে সিস্টেম। এখন দেউলিয়া থেকে আমরা বাঁচার জন্য কি করি, একবার লোন নিলে দেখবেন যে এই দুষ্ট চক্র থেকে কোনোদিনও আর আমরা বেরোতে পারি না। শুরু হয় 10 লাখ বা 1 লাখ, ছোট্ট একটা লোন, ভাই নেন না একটা ক্রেডিট। আমার পরিচিত টপ লেভেলের একজন ব্যাংকার আছে, ওনার 13টা ক্রেডিট কার্ড, এবং ব্যাংকার যেহেতু প্রত্যেকটাতে ভালো লিমিট, এখন উনি যত টাকা বেতন পায় শুধুমাত্র এই খরচ করছে, খাইছে, এইখানে বাই ওয়ান গেট ওয়ান কক্সবাজার ক্রেডিট কার্ড আছে। সো সাপ্লাই ক্রিয়েট ডিমান্ডস, যখন আপনার ডিমান্ড ক্রিয়েট হইতেছে তখন সে খরচ করতেছে। এক সময় কোরেটরে এবার কিস্তি দিতে বললো যে আগামী 20 বছর ভাই আমার এই ঝামেলা টানতে হবে, লাইফ শেষ। সো আমরা কোনো কিছু বোঝার আগে এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। ইফ দ্য ক্লায়েন্টস ডিফল্ট, ব্যাংকার অ্যাগেইন বেনিফিশিয়ারি। কেন? দে উইল টেক ওনারশিপ অফ রিয়েল এস্টেটস। এটা আমরা সবাই জানি। তার মানে আপনি যদি লোন ডিফল্ট হন তাহলে কি করতেছে, আপনার যে মর্টগেজ দেওয়া বাড়ি ঘর আছে, জমি আছে, এগুলো কে নিচ্ছে? তাহলে মানে লোনটা ক্রিয়েট করলে আউট অফ নাথিং, আপনি লোন দিতে পারলেন না, আপনি দেউলিয়া হয়ে গেলেন। মাঝখান থেকে আপনার সম্পদের মালিক কে? খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো মাথায় থাকা লাগবে। আমরাও ইম্পালসিভ হয়ে গেলেই ঝামেলা। হোয়াটস দ্য প্রবলেম? মানি ক্রিয়েশন অ্যান্ড অ্যালোকেশন ইজ কন্ট্রোলড centrally by the banking system. So it has the immense power to decide which segment of the society will have money or not. প্রবলেমটা কোথায় তাহলে? প্রবলেমটা হচ্ছে এটা সেন্ট্রালি কন্ট্রোলড এবং পাওয়ারফুল মানুষগুলো কোন সেগমেন্টে টাকা যাবে এই কন্ট্রোলটা ব্যাংকিং সিস্টেমে। যার কারণে দেখবেন কি হয়, খেয়াল করেন, ইউ উইল অনলি গেট দ্য লোন ইফ ইউ ক্যান শো টু ব্যাংক দ্যাট ইউ আর নট নিড দ্য মানি। ব্যাংক কখন লোন দেয়? আপনি গরিব, আপনার রানিং করতে ব্যবসা টাকা লাগবে, দিবে না। আপনার ব্যাংকে গিয়ে প্রুফ করতে হয় যে ইয়েস টাকা আমার দরকার নাই, তখন সে, আপনি যখন সলভেন তখন টাকা দেয়। তো এই জন্য ধনীরা আরও ধনী হচ্ছে এই সিস্টেমের মধ্যে দিয়ে, এবং তারা ডিফল্ট করতেছে। আপনি দেখেন বাংলাদেশে 100 কোটি 1000 কোটি টাকার, দেখবেন যে 1 লাখ টাকা যার লোন তারে পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসছে, 1000 কোটি টাকা তার ব্যাপারে কোনো চিন্তা নাই, কারণ তারা সিস্টেম কন্ট্রোল করে। এবার একটা হিডেন ট্যাক্স নিয়ে কথা বলবো। দ্য হিডেন ট্যাক্স, এটার নাম হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের কথা আমরা আই হোপ আমরা সবাই জানি, তারপরে বেসিকটা একটু বলা কেন। কারণ আমাদের লাস্ট মান্থের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের ইনফ্লেশন হচ্ছে 9.33। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা আজকে ব্যাংকে রাখেন, এইটা ব্যাংক যদি আপনাকে 8% হারে আপনাকে প্রফিট দেয়, তাহলে কি আপনি প্রফিট পাচ্ছেন নাকি এভরি মান্থে লস করতেছেন? ইনফ্লেশন মানে কি? টাকার মুদ্রাস্ফীতি, টাকা বেড়ে যাওয়া, এটার মূল্যায়ন কমে যাওয়া। ধরেন জিনিসটা কেমন, আপনার কাছে আজকে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে জাস্ট এমনিতেই রেখে দিছেন সেভিংস অ্যাকাউন্টে, কোনো ইন্টারেস্ট নাই বা কোনো প্রফিট আসে না।
সো 10 লাখ টাকা দিয়ে এই 10 লাখ টাকা যদি আপনি 10 বছর ফেলে রাখেন ব্যাংকে, 10 বছর, 10 বছরে ইনফ্লেশন হবে 9.33, মানে 93,000 টাকা ভ্যালু কমে যাবে এটার। তার মানে 1 লাখ টাকা দিয়ে আপনি আজকে যেই জিনিসটা কিনতে পারেন 10 বছর পরে সেই জিনিসটা আপনি আর কিনতে পারবেন না। এটাই হচ্ছে ইনফ্লেশন, যে আমার টাকার মূল্য এভরিডে কিন্তু কমতেছে। এখন এটাকে আমি হিডেন ট্যাক্স বলতেছি, কারণ অটোমেটিক্যালি আপনার কাছে টাকা আছে মানে জমায় রাখছেন, এটা কমে যাচ্ছে, মানে ঘরের মধ্যে বা যেই টাকা কোনো প্রফিট গ্রো করায় না ওরকম টাকা জমায় রাখা আর হচ্ছে সমুদ্রের নিচে গুপ্তধন থাকা একই জিনিস। বোঝা গেছে? সো আপনাকে ধনী হতে গেলে কি করতে হবে তাহলে? ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন আওয়ার ডেইলি লাইফ, দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য সেক্টরস হোয়ার গ্রোথ অফ ইনকাম ইজ হায়ার দেন দ্য গ্রোথ অফ মানি। তার মানে আপনাকে ধনী হতে গেলে ইনফ্লেশনকে বিট করতে হবে, সিম্পল সূত্র, মিনিমাম, না হলে আপনি লুজ করতেছেন। কারণ আমার টাকার ভ্যালু 9.3 করে কমে আর আমি টাকা ইউজ করে 8% বা 5% আর্ন করলে তার মানে ব্যাংকে টাকা রাখা মানে আলটিমেটলি টাকা কি কমতেছে নাকি বাড়তেছে? দৃশ্যমান আপনি হয়তো প্রত্যেক মাসে একটা প্রফিট চোখে আসতেছে, অদৃশ্যভাবে এটার ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে। আপনি এই জন্য দেখবেন যে খুঁজে দেখতে গেলে আর এই জমিটা 1 লাখ টাকা আমাকে বলছিল। এই যেমন আমার দাদার একটা স্টোরি আছে, উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো উনি রিটায়ার্ড করে প্রায় 300-350 টাকার মতো পেয়েছিলেন একসাথে পেনশনের টাকা। তো ওই সময় আমাদের এলাকার সবচেয়ে বড় যে বাড়িটা ওইটা বিক্রি হচ্ছিল, তো ওইটার ভ্যালু ছিল 250 টাকা। সে এটা কিনবে না, যে বাড়ি কিনে কি করবো, ফল ফ্রুট খেয়ে যে কদিন আসি মারা যাবো। সে ফল ফ্রুট খাইছে ঠিক আছে, বাট ওই বাড়িটার আজকের দিনের ভ্যালু অলমোস্ট 30 কোটি টাকা। তার মানে এটা এখন আমার দাদার 3 ছেলে আমরা মিলে সবাই মিলে এই মুহূর্তে কিনা পসিবল না। এটার মানে কি? এটার ভ্যালু বাড়তেছে, টাকার ভ্যালু দিন দিন কমতেছে। এবার নিশ্চয়ই আমরা ক্লিয়ার, I think by now it's crystal clear why the bank, credit card companies and retailers are so eager to give us loan. এটা কি আমরা এখন ক্লিয়ার? সবাই কেন এখন লোন দিতে চায় আমাদেরকে? লোনটা আমি নেগেটিভলি কাউন্ট করছি? হ্যাঁ, আমি ফুললি নেগেটিভলি কাউন্ট করছি না, কারণ লোন নিলে ওই যে রিস্ক ফ্যাক্টরটা আমরা মাথায় রাখছি না। কারণ আমরা লোন নিয়ে টাকাটা ইউজ করতে পারি না। লোন নিলে আমাদের দুইটা দিকে আমাদেরকে ব্যালেন্স করা লাগে। নাম্বার 1, আমরা যখন ইনফ্লেশনটা বুঝতেছি 9.3 করে ভ্যালু কমতেছে, দেন হচ্ছে লোনের একটা ইন্টারেস্ট এটার উপরে বার্ডেন হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে আমাকে লোনটা ফেরত দেওয়ার জন্য এটাকে প্রপার যে ইউজ করাটা সেটা যদি করতে পারি ইটস ফাইন। কিন্তু আমরা যখন লোন নিচ্ছি এমন কাজে যেই কাজটা থেকে আসলে কোনো গ্রোথ আসবে না, তো আলটিমেটলি কি আমি তো সিস্টেম থেকে আউট হয়ে যাচ্ছি। কারণ ওই যে স্পিড অফ সার্কুলেশন বিজনেসের ওই স্পিডটা তো আমাকে ধরে রাখতে হবে। সো ওই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি তাহলে ইটস ওকে। এখন লোন নিয়ে আমি কোন অর্থে করতেছি, যখন আপনি বিজনেস করছেন তাহলে আপনার স্পিড বাড়াইতে হবে। আর যখন আপনি পার্সোনাল লোন নিচ্ছেন, যে লোন নিয়ে আমি ট্যুরে গেলাম, লোন নিয়ে আমি দেখা গেছে একটা গাড়ি কিনলাম, গাড়ির সেল, এটার পিছনে, গাড়ি যদি বাণিজ্যিক কাজে না কিনি এটার পিছনে তো আরও খরচ অ্যাড হচ্ছে। লোন নিয়ে আমি বাড়ি কিনতেছি, তখন কি আমার ইনকামটা স্টেবল কিনা, ফিউচারে আমার ইনকাম বাড়বে কিনা, ওইটা যদি কনফার্ম থাকি তাহলে আজকের লোন ঠিক আছে। জি ইয়েস, আমি লোনটা নিয়ে আমি ইনফ্লেশনকে বিট করতে পারবো এবং ইন্টারেস্ট দেওয়ার পর আমি এক্সট্রা আর্ন করতে পারবো, তখন ইটস পারফেক্টলি ওকে। সো এই যে যখন এটা আমাদের ওয়াইডলি দেওয়া হচ্ছে লোন, কেন দেওয়া হচ্ছে? ওই যে কনজিউমারিজম, ব্র্যান্ড ভ্যালু। দেখেন কেন এই মনিটারি সিস্টেম আমাদের লাইফে প্রভাব। এই যে বললাম যে মার্কেটিং এত ফাস্টার হয়ে গেছে কেন, মার্কেটিং এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে কেন, ব্র্যান্ডিংটা কেন ডেভেলপ হয়েছে? কারণ প্রত্যেকটা বিজনেস এখন কোনো না কোনোভাবে ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে। যখন ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে, খেয়াল করেন মিউজিক্যাল চেয়ারের গেমের ব্যাপারটা, সবাই তখন সেরা স্পিডে আসলে চেয়ারে বসতে চাই না। সবগুলো বিজনেস যেহেতু লোনে চলতেছে, সবাই এখন ফেরোসাস হয়ে গেছে যে কিভাবে কনজিউমারের কাছ থেকে আরও বেশি টাকা নেওয়া যায়, কারণ আলটিমেটলি টাকাটা তো তাকে পে করতে হবে। তো ওই লোনের প্রেশারকে বিট করার জন্য প্রত্যেকে এখন নতুন নতুন ফর্মুলা, যে ঠিক আছে এখন আর এমন প্রোডাক্ট বানানো যাবে না যেই প্রোডাক্ট 10 বছর ধরে লাস্টিং করে। এখন সিম্পল বানাইতে হবে যাতে 6 মাসে শেষ, কাস্টমার যাতে আবার কিনে। আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ডিংটা কোথায় ওয়ার্ক করতেছে, এই জায়গাতে, জাস্ট বিকজ অফ স্পিড বাড়ানো। কেন? আপনি আইফোন 14 কেনার পরে 14 এই যে 15 সেপ্টেম্বরে বেরোবে, এতে দুইটার ডিফারেন্সটা কি থাকবে বলেন? সিম্পল একটা ডিফারেন্স দিয়ে আপনার মাথায় ব্র্যান্ড ঢুকাই দিয়েছে, আপনি কিনতেছেন। তো যত আপনাকে দিয়ে রিপিট কিনে দিতে পারবে, ও তত বেশি আর্ন করবে এবং তত দ্রুত ওর লোন, ইনফ্লেশন এগুলোকে বিট করে ও একটা ভালো জায়গাতে যেতে পারবে। ক্লিয়ার?
সো আমরা যেহেতু পার্সোনাল জায়গা থেকে আমরা আলাপ করতেছি, নট বিজনেস, সো এই জন্য আমরা লোনটাকে একটু ডিসকারেজ করতেছি।